কলকাতা শহরের সবচেয়ে অভিজাত আর্ট গ্যালারির সামনে লাল কার্পেট পাতা, ঝলমলে আলোয় সেজে উঠেছে পুরো চত্বর। দামি দামি গাড়ি এসে থামছে, সুসজ্জিত অতিথিরা ভেতরে ঢুকছেন। মিডিয়াদের ক্যামেরা ফ্ল্যাশের ঝলকানি আর চাপা গুঞ্জনে ছেয়ে আছে চারিদিক। গ্যালারির ভেতরে উৎসবের আমেজ, দেওয়ালে ঝোলানো আধুনিক চিত্রকর্মের শাড়ি, মাঝখানে বুলেট প্রুফ কাঁচের এক বিশালাকার বাক্সের ভেতরে জলজল করছে একটি পান্না। ব্রাজিলিয়ান আই নামে পরিচিত গভীর সবুজে ভরপুর এক অলৌকিক পাথর। তার দীপ্তি পুরো হলরুম আলোকিত করে রেখেছে। গ্যালারির কিউরেটর নয়না সেন একদল সাংবাদিকের সামনে পান্নাটির বর্ণনা দিচ্ছেন। পাশে দাঁড়িয়ে পান্নার প্রধান পৃষ্ঠপোষক অর্ণব মিত্র। তিনি গর্বিত মুখে বিদেশি ক্রেতা ভিক্টর সিলভার সাথে কথা বলছেন। এক কোনায় জেমস্টোন এক্সপার্ট রাহুল দত্ত পান্নাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার চোখে মুগ্ধতা নাকি অন্য কিছু তা বোঝা কঠিন। এই ব্রাজিলিয়ান আই শুধু একটি রত্ন নয়, এটি প্রকৃতির এক বিস্ময়। এর প্রতিটি খাঁজে লুকিয়ে আছে হাজার বছরের গল্প। অর্ণব ভিক্টরের দিকে তাকিয়ে হাসেন। ভিক্টরের চোখে গভীর কৌতূহল। হঠাৎ করেই দপ করে গ্যালারির সব আলো নিভে যায়। পুরো গ্যালারি মুহূর্তের মধ্যেই ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়। অতিথিদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়। কি হচ্ছে এসব দেবু? কয়েক সেকেন্ডের জন্য চরম নিস্তব্ধতা, শুধুমাত্র ব্যাকআপ জেনারেটর চালু হওয়ার মৃদু শব্দ। হঠাৎ করেই একটা বিকট কাঁচ ভাঙার শব্দ, এরপরই সম্মিলিত মানুষের চিৎকার ও হাহাকার। 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, আলো ঝলসে ওঠে। সবার চোখ বিস্ফারিত। বুলেট প্রুফ কাঁচের বাস্কটি ভাঙা, ভেতরে পান্নাটি নেই। চারিদিকে এক বিশৃঙ্খল অবস্থা। কেউ পুলিশ ডাকছে, কেউ আতঙ্কিত। অর্ণব দ্রুত পকেট থেকে ফোন বার করে একটি নাম্বার ডায়াল করল। লালবাজারের কমিশনার অমিতাভ সান্যালের ঘরের পরিবেশ বেশ শান্ত। বাইরে শহরের ব্যস্ততা থাকলেও এখানে শুধু ফ্যানের মৃদু শব্দ আর ফাইলের পাতা উল্টানোর আওয়াজ। হঠাৎ করেই টেবিলের ওপর রাখা ল্যান্ডলাইন টেলিফোনটা বেজে উঠল। অমিতাভ সান্যাল চশমাটা নাকের ডগায় নামিয়ে ফোনের দিকে তাকালেন। একটা দীর্ঘশ্বাস ফেলে রিসিভারটা তুললেন। কমিশনার অমিতাভ সান্যাল বলছি। ফোনের ওপাশ থেকে অর্ণব মিত্রের আতঙ্কিত কণ্ঠস্বর ভেসে এলো। স্যার, স্যার, সর্বনাশ হয়ে গেছে। আমাদের গ্যালারি থেকে ওই মূল্যবান ব্রাজিলিয়ান পান্নাটা চুরি হয়ে গেছে। পুলিশ, পুলিশ তাড়াতাড়ি পাঠান। অমিতাভ সান্যালের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি পরিস্থিতি বুঝতে পেরে শান্ত গলায় বললেন, মিস্টার মিত্র, বিস্তারিতভাবে বলুন। কথাগুলো শোনার পর অমিতাভ সান্যাল ফোনটা রেখে দিলেন। তিনি জানেন এই কেসটি সাধারণ নয়। ইন্টারকমে বোতাম টিপলেন। ইন্দ্রজিৎকে এক্ষুনি আমার ঘরে আসতে বলো। কমিশনার অমিতাভ সান্যাল তখনও ফোনটার দিকেই তাকিয়েছিলেন, যেন ফোনের আওয়াজ থেকেই চুরির সব সূত্র তিনি খুঁজে পাবেন। এমন সময় দরজায় মৃদু টোকা পড়ল। কাম ইন। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন বছর 32-এর সুদর্শন পুরুষ। পরনে পুলিশের খাঁকি উর্দি, যা তার ব্যক্তিত্বকে আরও দৃঢ় করে তুলেছে। ডান দিকের বুক নেম প্লেটে নাম লেখা ইন্দ্রজিৎ সেন। ইন্দ্রজিৎ সেনের ব্যক্তিত্বে একটা অদ্ভুত শান্তভাব থাকলেও তার চোখে সবসময় একটা তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি লেগে থাকে। খাঁকি উর্দির চেয়ে তিনি সাধারণ পোশাকে তদন্ত করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাঁর অভিজ্ঞতার ছাপ ফুটে ওঠে তার প্রতিটি পদক্ষেপে, ধীর, স্থির, অথচ আত্মবিশ্বাসী। কমিশনার অমিতাভ সান্যাল তাকে অন্ধের মতো বিশ্বাস করেন, কারণ ইন্দ্রজিৎ জানেন অপরাধের জগতে কোনো কিছুই আকস্মিক নয়। সব কিছুর পেছনেই একটা সুনির্দিষ্ট লজিক থাকে। জয় হিন্দ স্যার, আপনি আমায় ডেকেছিলেন? অমিতাভ সান্যাল ইশারায় তাকে চেয়ারটা দেখিয়ে বসতে বললেন।
তার মুখটা গম্ভীর। বসো ইন্দ্রজিৎ, খবরটা বোধহয় তুমি শুনেছ। হ্যাঁ স্যার, নিউজে জাস্ট দেখলাম। ওই ব্রাজিলিয়ান পান্নাটা, তাই তো? হ্যাঁ, আমি চাই এই কেসটা তুমি লিড করো। সাথে তোমার টিমে থাকবে সাব ইন্সপেক্টর সৌমেন, ইন্দিরা আর রুদ্র। আর যদি তোমার মনে হয় কাউকে দরকার, তাহলে তুমি তাকে টিমে নিতে পারো। না স্যার, আর কাউকে দরকার পড়বে না। ঠিক আছে, কেসের সমস্ত আপডেট আমাকে দিতে থাকবে, কেমন? আর একটু সাবধানে। ঘটনাটা কিন্তু এর মধ্যে মিডিয়ার মাধ্যমে পুরো দেশেই ছড়িয়ে পড়েছে। আমি সিচুয়েশনটা বুঝতে পারছি স্যার। চুরি ধরনটা দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ চোরের কাজ নয়। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব চোরকে ধরার আর তার মোটিভ খুঁজে বার করার। কথাটা বলে ইন্দ্রজিৎ একটা স্যালিউট ঠুকে ঘর থেকে বেরিয়ে গেল। রাতের অন্ধকার ভেদ করে একটি পুলিশ জিপ এসে দাঁড়ালো কলকাতার নামি আর্ট গ্যালারির সামনে। গ্যালারির জাঁকজমক এখন আর নেই। চারপাশটা এখন আতঙ্কে স্তব্ধতায় ঢাকা। রাস্তায় এখন আর কোনো লোক নেই। শুধু একটা স্ট্রিট ল্যাম্প জ্বলছে, যা গ্যালারির মূল দরজার ওপর পড়ছে। ভ্যানের গেট খুলে নেমে এলেন ইন্সপেক্টর ইন্দ্রজিৎ সেন। তার পরনে পুলিশের খাঁকি উর্দি, মুখে গম্ভীর ভাব। তার পরপরই গাড়ি থেকে নামলেন সাব ইন্সপেক্টর সৌমেন এবং ইন্দিরা। তিনজনের পদক্ষেপেই একটি পেশাদারিত্বের ছাপ। ওরা সবাই সরাসরি গ্যালারির প্রবেশপথের দিকে তাকালেন। গ্যালারির গেটে তখনও পুলিশ কনস্টেবলরা পাহারা দিচ্ছে। তারা সোজা গিয়ে গ্যালারির ভেতর প্রবেশ করল। গ্যালারির ভেতরেও থমথমে নীরবতা। আলো জ্বলছে, কিন্তু দিনের বেলার মতো জাঁকজমকপূর্ণ নয়। ফরেন্সিক টিম ইতিমধ্যেই তাদের কাজ শুরু করেছে। ফ্ল্যাশ লাইটের আলোয় ধূলিকণাগুলো ভেসে বেড়াচ্ছে। ইন্দ্রজিৎ, সৌমেন এবং ইন্দিরা গ্যালারির মূল হলরুমে ঢুকলেন। যেখানে পান্নাটি রাখা ছিল, সেই বুলেট প্রুফ কাঁচের বাক্সটি এখন চুরমার হয়ে মেঝেতে পড়ে আছে। ইন্দ্রজিৎ ধীর পায়ে ভাঙা কাঁচের টুকরো পেরিয়ে বাক্সটির সামনে গিয়ে দাঁড়ালেন। তার তীক্ষ্ণ চোখ মেঝেতে পড়ে থাকা কাঁচের ধরন পর্যবেক্ষণ করতে লাগল। কাঁচটা ভেতর থেকে ভাঙা হয়েছে নাকি বাইরে থেকে, নাকি? তিনি একটু ঝুঁকে ভাঙা বাস্কের ভেতরের অংশটা দেখলেন। স্যার, ফরেন্সিক টিম বলছে চুরির ঠিক 5 মিনিট আগে সিসিটিভি ক্যামেরাগুলো টেম্পার করা, কিন্তু মেন পাওয়ার সোর্স কিভাবে বন্ধ হলো সেটা এখনো অস্পষ্ট। তার মানে চোর গ্যালারির ভেতরের লোক। সিস্টেমের সব ফাঁক ফোকর তার জানা ছিল। আচ্ছা সৌমেন, এই গ্যালারির সিকিউরিটি গার্ড কোথায়? বাইরের একটা ঘরে স্যার। খুব ভয় পেয়েছে ছেলেটা। ভয় পাওয়াটা স্বাভাবিক। আর বাকিরা, মানে যিনি আমাদের ফোন করে ডাকলেন? ইন্দ্রজিৎ আবার ভাঙা কাঁচের বাস্কের দিকে তাকালেন। আলো এসে সেই ভাঙা কাঁচে পড়ে একটা অদ্ভুত সবুজ আভা তৈরি করছে, যেন চোর তাকে উপহাস করছে। অফিস রুমে আছে স্যার, এক্ষুনি আসছেন। সৌমেন এবং ইন্দ্রজিতের কথা শেষ হওয়ার আগেই হলঘরে দ্রুত পায়ে প্রবেশ করল অর্ণব মিত্র। তার পেছনে বিধ্বস্ত ভঙ্গিতে নয়না সেন, চশমা ঠিক করতে করতে রাহুল দত্ত এবং খুব নির্বিকার ভঙ্গিতে ভিক্টর সিলভা। তাদের দেখেই ইন্দ্রজিৎ ধীর পায়ে এগিয়ে গেল। তার চাহনিতে পুলিশের কঠোরতা আর তীক্ষ্ণ পর্যবেক্ষণ দুটোই স্পষ্ট। অর্ণব মিত্র হন্তদন্ত হয়ে ইন্দ্রজিতের সামনে এসে দাঁড়ালেন। তার মুখ লাল, কপালে ঘাম। আপনারা এসে গেছেন? আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। ইন্সপেক্টর, আমার পান্না, আমার সর্বস্ব চলে গেছে। ভিক্টর সিলভা আমার বন্ধু, উনি বিশেষ অনুরোধে এসেছিলেন। ওনার সামনে যে এত বড় অপমান হতে হলো। ইন্দ্রজিৎ অর্ণব মিত্রের দিকে একটা ঠান্ডা দৃষ্টি ফেললেন, যাতে অর্ণবের উত্তেজনা কিছুটা কমে। তারপর তিনি পেছনে দাঁড়িয়ে থাকা ভিক্টর সিলভার দিকে তাকালেন, যিনি নির্বিকার ভঙ্গিতে ঘরের চারপাশটা দেখছিলেন। ইন্দ্রজিৎ সেন শান্ত ও দৃঢ় গলায় বলল, শান্ত হন মিস্টার মিত্র, আপনাদের সবার সাথেই কথা বলতে হবে। এই মুহূর্তে এই গ্যালারির ভেতরে কে বা কারা ছিল তার তালিকা তৈরি হচ্ছে। ইন্দ্রজিৎ অর্ণবের উত্তেজনাকে উপেক্ষা করে সরাসরি তার প্রশ্নের মুখোমুখি করলেন। শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, মিস্টার মিত্র,
পান্না চুরির সময় ঠিক কোথায় ছিলেন আপনি? আর পাওয়ার কাট হওয়ার ঠিক আগের মুহূর্তে কে বা কারা কাঁচের বাক্সের আশেপাশে ছিল সেটা পরিষ্কার করে বলুন। অর্ণব কিছুটা থতমত খেলেন। ইন্দ্রজিতের চাহনিতে কোনো নমনীয়তা নেই। আমি আমি তো ভিক্টরের সাথেই ছিলাম। পাওয়ার কাট হওয়ার পর হট্টগোলের শুরু। আর আপনি মিস সেন, কিউরেটর হিসেবে আপনিই তো নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলেন। তাহলে চোর কিভাবে এত সহজে সিস্টেমের অ্যাক্সেস পেল? নয়না সেনের মুখটা ভয় ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় কিছু বলতে গেলেন, কিন্তু পারলেন না। রাহুল দত্ত চশমা ঠিক করতে করতে এগিয়ে এসে বলল, ইন্সপেক্টর, জেম এক্সপার্ট হিসেবে আমি বলতে পারি এটা কোনো সাধারণ চোরের কাজ নয়। কাঁচটা যেভাবে ভাঙা হয়েছে তাতে মনে হচ্ছে আগে থেকেই একটা সূক্ষ্ম ফাটল তৈরি করা হয়েছিল। ইন্দ্রজিৎ রাহুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তার মনে হল রাহুলের চশমার আড়ালে চোখগুলো যেন খুব বেশি রকমেরই অস্থির। ইন্দ্রজিৎ সেন মৃদু হেসে বলল, সূক্ষ্ম ফাটল? বেশ বেশ, আপনি তো দেখছি ফরেন্সিকের কাজটাও ভালো জানেন মিস্টার দত্ত। পুলিশ বাবু, আমার সময় নষ্ট হচ্ছে। আমার টাকা ফেরত চাই। পান্না না পেলে ইন্দ্রজিৎ ভিক্টরের দিকে ঘুরে দাঁড়ালেন। তার গলার স্বর এবার আরো কঠোর। মিস্টার সিলভা, এটা ভারত। এখানে আইন চলবে, আপনার টাকার দাপট নয়। আমি যতক্ষণ না অনুমতি দিচ্ছি আপনারা কেউ কলকাতা ছেড়ে বেরোতে পারবেন না। অলরাইট সৌমেন, সবাইকে আলাদা রুমে নিয়ে গিয়ে জবানবন্দি নোট করো। সৌমেন মাথা নাড়িয়ে কনস্টেবলদের ইশারা করলেন। ইন্দ্রজিতের কঠোর নির্দেশে গ্যালারির বিভিন্ন কক্ষে শুরু হয়েছে জেরা। পরিবেশ অত্যন্ত থমথমে। একটি ছোট কক্ষে সৌমেন বসে আছে অর্ণব মিত্রের মুখোমুখি। অর্ণবের মুখে উদ্বেগ এবং বিরক্তি স্পষ্ট। সৌমেন ধীর স্থির ভঙ্গিতে নোটপ্যাড খুলতে খুলতে জিজ্ঞাসা করল, মিস্টার মিত্র, পান্না চুরির ঠিক আগের 5 মিনিটে আপনি ঠিক কোথায় ছিলেন? এবং আপনার এবং ভিক্টর সিলভারের মধ্যে কি কোনো আর্থিক লেনদেন সংক্রান্ত কথা হচ্ছিল? দেখুন অফিসার, আমি এই গ্যালারির মালিক। আমার বন্ধুর সাথে আমি কথা বলবো, এটা খুব স্বাভাবিক। চুরির সময় আমরা পান্নার বাক্স থেকে অন্তত 20 ফুট দূরে ছিলাম। অন্য একটি কক্ষে ইন্দিরা জেরা করছেন নয়না সেনকে। নয়না খুবই ভীত, বারবার জল খাচ্ছেন। মিস সেন, সিসিটিভি সিস্টেমের অ্যাক্সেস কেবল আপনার কাছেই ছিল। পাওয়ার কাট হওয়ার 5 মিনিট আগে সিস্টেম টেম্পার করার জন্য কি আপনি কাউকে পাসওয়ার্ড দিয়েছিলেন? না 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 ম্যাডাম, আমি বিশ্বাস করতে পারছি না। এটা কি করে হলো? আমি তো সব লক করেই বেরিয়েছিলাম। অন্যদিকে গ্যালারির একটি কোণে ছোট টেবিলে বসে আছেন ভিক্টর সিলভা। তার সামনে চেয়ার টেনে বসলেন ইন্দ্রজিৎ সেন। ভিক্টরের চোখে কোনো ভীতি নেই, বরং একঘেয়ামি এবং বিরক্তি স্পষ্ট। তিনি একটি দামি সিগার ধরাতে যাচ্ছিলেন। ইন্দ্রজিৎ হাত বাড়িয়ে তা থামিয়ে দিলেন। মিস্টার সিলভা, এটা পুলিশি জেরা হচ্ছে, কোনো লাউঞ্জ নয়। আর গ্যালারির ভেতর ধূমপান নিষেধ। সো পুলিশ বাবু, আপনাদের এই কেস আমার মাথা ব্যথা নয়। আমি ব্যবসায়ী। পান্নাটা আমার পছন্দ হয়েছিল, আমি টাকা দিতে প্রস্তুত ছিলাম। চুরির দায় আমার নয়। আপনার ব্যবসায়িক নীতি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই মিস্টার সিলভা। চুরির সময় আপনিও সেখানে উপস্থিত ছিলেন, তাই সন্দেহের তালিকায় আপনিও থাকবেন। আমি শুধু জানতে চাই, লাইট নিভে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আপনি বাক্সটির থেকে ঠিক কতটা দূরে ছিলেন? লাইট চলে যাওয়ার আগে আমি আর অর্ণব বাক্সটির থেকে কিছুটা দূরে ছিলাম। আর ব্ল্যাক আউট হয়ে যাওয়ার পর হট্টগোলের মধ্যে আমি কি করেছি তা আমার মনে নেই। আমি তো কেবল আমার দামি বস্তুটা দেখতে চেয়েছিলাম। হট্টগোল তো পরে হয়েছে মিস্টার সিলভা। ফরেন্সিক রিপোর্ট বলছে সিসিটিভি ক্যামেরা ট্যাম্পার করা হয়েছিল লাইট নিভে যাওয়ার আগে। আর ঠিক সেই সময় বাক্সের কাছে আপনার উপস্থিতির তথ্য আমাদের কাছে আছে।
ইন্দ্রজিতের কথায় ভিক্টরের হাসি মুখটা কিছুটা গম্ভীর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই পুলিশ অফিসারকে এড়িয়ে যাওয়া অত সহজ নয়। ভিক্টর সিলভাকে জেরা করার পর ইন্দ্রজিৎ করিডোর দিয়ে এগিয়ে এলেন। সেখানে একটি ছোট চেয়ারে বসে আছেন জেম এক্সপার্ট রাহুল দত্ত। রাহুল তার চশমাটা বারবার খুলছেন আর মুছছেন। তার অস্থিরতা চোখে পড়ার মতো। ইন্দ্রজিৎ রাহুলের মুখোমুখি দাঁড়িয়ে চেয়ার টেনে বসলেন। জেম এক্সপার্ট রাহুল দত্ত, রাইট? হুম। তা আপনি নিশ্চয়ই পান্নাটি পরীক্ষা করেছিলেন। হ্যাঁ, পরীক্ষা করেছিলাম। অর্ণববাবু ভিক্টর সিলভাকে দেখানোর আগে আমাকে ডেকেছিলেন। পান্নাটা অদ্ভুত, সবুজ আভাযুক্ত ব্রাজিলীয় পান্না, ইউনিক। ব্রাজিলিয়ান পান্না ইউনিক? তাহলে এই পান্না চুরির জন্য কোনো সাধারণ চোর নয়, পেশাদার কোনো চক্র জড়িত। মিস্টার দত্ত, এই পান্নার ব্ল্যাক মার্কেটে মূল্য কত হতে পারে? আপনার কোনো ধারণা আছে? অনেক, প্রচুর। এই পাথরটা কেনার ক্ষমতা খুব কম লোকেরই আছে। তার মানে আপনার ধারণা চোর জানে সে কি চুরি করছে এবং কার কাছে সেটা বিক্রি করবে। ভিক্টর সিলভার মতো কোনো বড় ক্রেতাও কি এই চক্রে জড়িত থাকতে পারে? ইন্দ্রজিৎ সরাসরি রাহুলের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, যেন তিনি তার প্রতিটি কথার সত্যতা মেপে দেখছেন। রাহুল দত্ত ইন্দ্রজিতের এই সরাসরি প্রশ্নে কিছুটা অস্বস্তিতেই পড়লেন। তিনি চশমাটা টেবিলের ওপর রেখে হাত কচলাতে লাগলেন। ইন্সপেক্টর, আমি জেম এক্সপার্ট, গোয়েন্দা নই। তবে সিলভা সাহেবের মতো লোকের রুচি আর ক্ষমতার কথা শুনেছেন তো সবাই। উনি এমন কিছু পেতে যা কিছু করতে পারেন, কিন্তু আমি নিশ্চিত করে কিছু বলতে পারবো না। আপনার অনিশ্চয়তাই আমাকে বেশি ভাবিয়ে তুলছে মিস্টার দত্ত। চুরির ঠিক আগের মুহূর্তে পান্নাটি ইউনিক, এই তথ্যটিকে আপনি ভিক্টর সিলভাকে দিয়েছিলেন? রাহুল চমকে উঠলেন, যেন তিনি বুঝতে পারলেন তিনি কোনো ফাঁদে পা দিচ্ছেন। না, আমি তো অর্ণববাবুকে বলছিলাম। সোমেন, রাহুল দত্তের জবানবন্দি রেকর্ড করো আর তার ফোনটা ফরেন্সিক টিমের কাছে পাঠিয়ে দাও। মিস্টার দত্ত, এই মুহূর্তে আপনি কলকাতা ছেড়ে কোথাও যাবেন না, মনে থাকবে? ইন্দ্রজিৎ রাহুলের বিভ্রান্ত মুখের দিকে তাকিয়ে করিডোর ধরে হেঁটে গেলেন। তার মনে এখন এক নতুন সন্দেহ দানা বাঁধছে। এই ব্রাজিলিয়ান পান্না কি কেবলই চুরির বস্তু, নাকি কোনো বড় ষড়যন্ত্রের অংশ? কলকাতা আর্ট গ্যালারির জাঁকজমকপূর্ণ পরিবেশ থেকে তদন্ত এখন এসে পৌঁছেছে লালবাজারের ব্যস্ত এবং গম্ভীর পরিবেশে। ইন্সপেক্টর ইন্দ্রজিৎ সেন তার ডেস্কে বসে আছেন। তার সামনে ফাইল খোলা, রাহুল দত্তের ফোনের ফরেন্সিক রিপোর্ট। জেম এক্সপার্ট হয়েও এই ফোন কলগুলো কেন করল? ব্রাজিলিয়ান পান্নার ইউনিক তথ্যটা, সেটা তো শুধু কয়েকজনেরই জানার কথা। ইন্দ্রজিৎ ফাইলটা বন্ধ করে টেবিলের ওপর আলতো চাপড় দিলেন। সৌমেন, রাহুল দত্তের ফোনে যে অজানা নম্বর থেকে কল এসেছিল তার টাওয়ার লোকেশনটা ট্রেস করো, আর চুরির ঠিক আগের মুহূর্তে গ্যালারির আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ আবার চেক করো। কোনো সন্দেহজনক গাড়ি বা ব্যক্তির আনাগোনা ছিল কিনা সেটাকে দেখতে হবে। স্যার, লোকেশন ট্রেস করা হচ্ছে, তবে টাওয়ার লোকেশন গ্যালারির খুব কাছেই দেখাচ্ছে। মানে চোর বা তার সহযোগী গ্যালারির আশেপাশে বা ভেতরেই ছিল। ইন্দ্রজিতের চোখে একটা তীক্ষ্ণতা ফুটে উঠল। ইন্দ্রজিৎ ধীরে ধীরে চেয়ার থেকে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরে ভোরের আলো ফুটছে একটু একটু করে। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, মানে ব্যাপারটা স্পষ্ট, বাইরে থেকে কেউ ঢুকে এই কাজটা করেনি। ভেতরের কারো সাহায্য ছাড়া এত নিখুঁত চুরি সম্ভব নয়। স্যার, আর একটা জিনিস পেলাম। চুরির 10 মিনিট আগে রাহুল দত্তের ফোন থেকে ওই অজানা নাম্বারে আবার কল গেছে, মাত্র 18 সেকেন্ড। চুরির ঠিক আগে? ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। মানে রাহুল হয়তো শুধু এক্সপার্ট হিসাবে ছিল না, ঘটনাটা সে আগেই জানতো। স্যার,
তাহলে কি রাহুল সরাসরি জড়িত? হুম, হুম, না, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলে ভুল হবে। অনেক সময় আসল অপরাধী সামনে থাকে না, সে শুধু সুতো টেনে দেয়। আমাদের দেখতে হবে রাহুল সুতো টেনেছে নাকি নিজেই খেলাটা খেলছে। তিনি টেবিলে রাখা পান্নার ফাইলটা আবার খুললেন। ছবির দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে নিচু গলায় বললেন, ব্রাজিলিয়ান পান্না। এত বড় ঝুঁকি কেউ নেবে শুধু চুরির জন্য? না, তা নয়, এর পেছনে বড় কোনো ডিল আছে। ঠিক তখনই সৌমেন আবার কম্পিউটারের স্ক্রিনের দিকে ঝুঁকে পড়ল। স্যার, গ্যালারির পাশের রাস্তার একটা ক্যামেরা থেকে নতুন ফুটেজ পেলাম। চুরির 5 মিনিট আগে একটা কালো এসইউভি এসে থেমেছিল। নাম্বার প্লেটটা পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু ড্রাইভারের পাশ থেকে একজন নেমে ফোনে কথা বলছিল। এই এক সেকেন্ড, ফুটেজটা জুম করো তো। স্ক্রিনে ছবিটা বড় হতেই লোকটির মুখ আংশিক দেখা গেল। পুরো পরিষ্কার নয়, তবে মুখের গঠনটা পরিচিত মনে হল। ইন্দ্রজিৎ কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ধীরে বললেন, এই লোকটাকে আমি কোথাও দেখেছি, খুব সম্ভবত গ্যালারির ভেতরেই দেখেছি আমি। সৌমেন, এখনই রাহুল দত্তকে আবার জেরা করার ব্যবস্থা করো, আর গ্যালারির সমস্ত স্টাফের লিস্ট আমার টেবিলে চাই এই মুহূর্তে। গো ফাস্ট। ইন্দ্রজিতের কথাটা নিস্তব্ধ থানার মধ্যে গমগম করে উঠল। সাথে সাথে ঘরের ভেতর হঠাৎ যেন অদৃশ্য চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। সময় 9:30। লালবাজারে তখন সকাল মানেই চেনা ব্যস্ততার ঢেউ। করিডোর জুড়ে দ্রুত পায়ে হাঁটছে কনস্টেবলরা। কোথাও ফোনের অবিরাম রিং, কোথাও আবার অফিসারদের নিচু গলায় কেস নিয়ে তর্ক। পুরো ভবনটাই যেন একসাথে কাজ করছে শহরের অগণিত রহস্যের বিরুদ্ধে। ইন্দ্রজিৎ সেন নিজের টেবিলে বসে গ্যালারির পান্না চুরির ফাইল পড়ছিলেন। কেসটা শুরু থেকেই অস্বাভাবিক লাগছিল তাঁর কাছে। ঠিক তখনই ডেস্কের ফোনটা তীক্ষ্ণ শব্দে বেজে উঠল। ইন্দ্রজিৎ সেন বলছে। স্যার, বালিগঞ্জ সার্কুলার রোডে একটা মার্ডার রিপোর্ট হয়েছে। ভিকটিমের নাম অর্ণব মিত্র। নামটা শুনে ইন্দ্রজিৎ মুহূর্তের জন্য থেমে গেলেন। অর্ণব মিত্র, আর্ট গ্যালারির মালিক আর পান্নার স্পন্সর। লোকেশন পাঠাও, আমি এখনই রওনা হচ্ছি। ফোনটা রেখে তিনি দ্রুত ফাইলটা বন্ধ করলেন। চোখে তখন স্পষ্ট সেই তদন্তকারী সতর্কতা। পান্না চুরি, আর ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই স্পন্সর খুন। কাকতালীয় হওয়ার সম্ভাবনা খুব কম। সৌমেন, গাড়ি বার করো, আমি বেরোবো। ইন্দ্রজিৎ আর তার পুরো টিম 45 মিনিটের মধ্যেই পৌঁছে গেল অর্ণব মিত্রের বাড়ির সামনে। বাড়িটার সামনে যেন বিশৃঙ্খলার মেলা বসেছে। মিডিয়ার ভ্যান, ক্যামেরা, মাইক্রোফোন, চ্যানেলের লোগো সব মিলিয়ে রীতিমতো হইচই কাণ্ড। পুলিশ ব্যারিকেড দিয়েও সাংবাদিকদের পুরোপুরি আটকাতে পারছেন না। গাড়ি থামতেই ফ্ল্যাশের ঝলকানি একসাথে চোখে পড়ল। স্যার, এটা কি পান্না চুরির সঙ্গে যুক্ত? স্যার, অর্ণব মিত্র কি হুমকি পাচ্ছিলেন? এটা কি আন্তর্জাতিক চক্রের কাজ? একসাথে 10টা প্রশ্ন ছুড়ে দিল মিডিয়া। ইন্দ্রজিৎ ধীরে দরজা খুলে নামলেন। মুখে শান্ত, নিয়ন্ত্রিত ভাব, কোনো উত্তেজনা নেই, শুধু চোখ দুটো ঠান্ডা আর সতর্ক। তিনি হাত তুলে বললেন, দেখুন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে, আমরা সব দিক খতিয়ে দেখছি। আপাতত অনুমান ভিত্তিক কোনো মন্তব্য করা ঠিক হবে না। এক সাংবাদিক এগিয়ে এসে মাইক প্রায় মুখের সামনে ধরল। স্যার, চুরি পরের দিন সকালেই স্পন্সর খুন, এটা কি কাকতালীয়? ইন্দ্রজিৎ 1 সেকেন্ডের জন্য থামলেন, তারপর মেপে মেপে বললেন, আমরা কোনো ঘটনাকেই কাকতালীয় ধরে নিচ্ছি না, তবে সত্যিটা জানতে সময় লাগবে। তিনি আর একটি কথাও না বলে ব্যারিকেড পেরিয়ে ভেতরে ঢুকে গেলেন। সৌমেন আর বাকি টিম দ্রুত তার পেছনে। ড্রয়িং রুমে ঢুকতেই ভারী নীরবতা। ফরেন্সিক টিম ইতিমধ্যেই কাজ শুরু করেছে। ফ্লোরে চক দিয়ে চিহ্ন দেওয়া, ক্যামেরায় ছবি তোলা, সব চলছে। ঘরের মাঝখানে পড়ে আছে অর্ণব মিত্রের দেহ,
সাদা শার্ট রক্তে ভিজে এখন গাঢ় লাল। বুকের বাঁদিকে একটা ছুরি গেঁথে আছে। ইন্দ্রজিৎ ধীরে ধীরে চারপাশটা পর্যবেক্ষণ করলেন। বডি প্রথম কে দেখেছিল? একজন মধ্যবয়স্ক মহিলা কাঁপা গলায় এগিয়ে এলেন। তিনি বাড়ির গৃহপরিচারিকা। স্যার, আমি স্যার প্রতিদিনের মতো আজও সকাল 8টার দিকে চা দিতে এসেছিলাম। দরজা ঠেলতেই খুলে যায়। তারপর দেখি বাবু মেঝেতে পড়ে আছেন। দরজা লক ছিল না? না স্যার, হাত খোলা ছিল। ইন্দ্রজিৎ চোখ নামিয়ে দরজার লকের দিকে তাকালেন। কোনো রকমে জোর করে ভাঙার চিহ্ন নেই। তার মানে অর্ণববাবু খুনিকে চিনতেন, না হলে মাঝরাতে দরজা খুলতেন না। আপনি ঘরে ঢোকার সময় কিছু অস্বাভাবিক দেখেছিলেন? কোনো শব্দ, কারোর উপস্থিতি, কোনো কিছু? না স্যার, শুধু টেবিলের কাছে একটা চেয়ার উল্টে ছিল। মনে হচ্ছিল ধস্তাধস্তি হয়েছে। ইন্দ্রজিৎ হাতে গ্লাভস পরে মৃতদেহের পাশে হাঁটু গেড়ে বসল। ভালো করে চারদিকটা দেখে নিয়ে টেবিলের পাশে পড়ে থাকা কাঁচের গ্লাসটা তুলে নাকের কাছে ধরে। মাদকের এক তীব্র গন্ধ ইন্দ্রজিতের নাকে এসে লাগে। তারপর গ্লাসটা ফরেন্সিক টিমকে দিয়ে বলে, এটা ফরেন্সিকে পাঠাও। স্যার, রাত পেরোতে না পেরোতে অর্ণব মিত্র খুন, কেসটা কেমন কাকতালীয় লাগছে না? আমার তো মনে হচ্ছে না সৌমেন। আমার মনে হচ্ছে অর্ণব মিত্র কিছু একটা জানতে পেরেছিলেন, যার জন্য ওনাকে খুন করা হলো। তাহলে বলছেন পরিকল্পনা করে খুন? হতে পারে। আর যদি তাই হয় তাহলে পান্না চুরি আর এই খুন একই সুতোর দুটো মাথা। চুরির 24 ঘন্টা কাটার আগেই স্পন্সর খুন। এর মানে দুটো সম্ভাবনা। এক, খুনি চুরির সঙ্গে জড়িত এবং অর্ণব মিত্র কিছু জানত। অথবা দুই, চুরিটাই আসলে বড় কোনো পরিকল্পনার একটা অংশ, আর অর্ণব ছিল সেই পরিকল্পনার প্রথম বাধা। সৌমেন, এই বাড়িতে সিসিটিভি থাকলে ফুটেজ দেখার ব্যবস্থা করো। আর অর্ণববাবুর ফ্যামিলিতে কে কে আছে একটু খোঁজ নাও। ওকে স্যার, এখনই দেখছি। সৌমেন দ্রুত পাশের ঘরে থাকা লোকাল থানার অফিসারের সঙ্গে কথা বলতে চলে গেল। ইন্দ্রজিৎ ধীরে ধীরে ড্রয়িং রুমের চারপাশে হাঁটতে লাগলেন। প্রতিটি জিনিস তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। সোফার অবস্থান, টেবিলের গ্লাস, মেঝেতে পড়ে থাকা ছোটখাটো জিনিস, যেন কোনো কিছুই তার চোখ এড়িয়ে না যায়। কয়েক মিনিট পর সৌমেন ফিরে এলো। স্যার, বাড়িতে মোট 4টে সিসিটিভি ক্যামেরা আছে। গেট, গ্যারাজ, করিডোর এবং ড্রয়িং রুমের বাইরে। 4টে ক্যামেরা, ভালো। কিন্তু ড্রয়িং রুমের ভেতরে কোনো ক্যামেরা নেই কেন? মিস্টার মিত্রের মতো একজন সচেতন মানুষ, যার সংগ্রহে এত প্রাচীন দামি বস্তু থাকে, তিনি অন্দরে কোনো নজরদারি রাখেননি। এটা কি স্বাভাবিক নাকি প্রি প্ল্যান্ড? স্যার, আপনি ফুটেজ দেখবেন? দেখবো তো। তার আগে মিস্টার মিত্রের ফ্যামিলির ব্যাপারে বলো। অর্ণব মিত্রের স্ত্রী মীরা মিত্র, এক ছেলে পড়াশোনার জন্য বাইরে থাকে। বাড়িতে নিয়মিত থাকেন স্ত্রী আর 2 জন কাজের লোক, একজন ড্রাইভার আর একজন গৃহ পরিচারিকা। মিসেস মিত্র এখন কোথায়? না স্যার, কাজের লোক বলছে বিকেলের দিকে ঝগড়ার পরই নাকি মিসেস মিত্র বাড়ি থেকে বেরিয়ে যান, তারপর নাকি আর ফেরেননি। স্যার, কাল রাতে উনি তো বাড়িতে ছিলেন না। ওনার বাপের বাড়ি সাউদার্ন এভিনিউতে খবর দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ঝগড়া, ঝগড়া, বাড়ি ছেড়ে চলে যাওয়া, আর ঠিক সেই রাতেই খুন। খুব নিখুঁত আলিবাইও হতে পারে। তিনি ঘরের ভেতরে একবার তাকালেন, তারপর বললেন, আচ্ছা, মিসেস মিত্র কখন বেরিয়েছেন সেটা সিসিটিভিতে আছে? হ্যাঁ স্যার, সন্ধ্যে 6:48 গাড়ি বেরোচ্ছে। উনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তারপর? ফিরে আসার ফুটেজ নেই স্যার। আর একটা ব্যাপার স্যার, রাত 11টা থেকে 12টা পর্যন্ত ফুটেজ এখানেও ট্যাম্পার করা হয়েছে। আমার মনেই হয়েছিল এটা হবে। ইন্দিরাকে বলো হার্ড ড্রাইভটা কালেক্ট করে নিতে, বাকিটা লালবাজারে গিয়ে দেখব। আর মিসেস মিত্রের ফোনে লোকেশন ট্র্যাক করো। রাত 8টা থেকে 12টার মধ্যে ঠিক কোথায় ছিলেন সেটা জানতে হবে। আর শুধু বাপের বাড়ি বললেই হবে না, আমার ডেটা চাই। সৌমেন দ্রুত মাথা নাড়ল। ইন্দ্রজিৎ জানলার পাশে গিয়ে দাঁড়ালেন। বাইরে মিডিয়ার কোলাহল, ভেতরে
চাপা উত্তেজনা। তিনি ধীরে ধীরে বললেন, সৌমেন, কখনো কখনো খুনি নিজে হাতে খুন করে না, সে শুধু পরিস্থিতি তৈরি করে। যদি মিসেস মিত্র সত্যিই বাড়িতে না থাকেন, তাহলে প্রশ্ন হচ্ছে খুনি জানলো কিভাবে যে অর্ণব একা থাকবে? এই তথ্য তো সবার জানা ছিল না। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। ঠিক তখনই এক কনস্টেবল এসে জানালো, স্যার, মিসেস মিত্র এসে গেছেন। ওনাকে ড্রয়িং রুমে বসান, আমি আসছি। কয়েক মুহূর্ত পর মীরা মিত্র ঘরে ঢুকলেন। সাদা শাড়ি, চোখ লাল, মুখে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির আড়ালে যেন চাপা স্নায়ু চাপ। ইন্দ্রজিৎ উঠে দাঁড়ালেন না, শুধু সামান্য মাথা নাড়লেন। বসুন মিসেস মিত্র। মীরা ধীরে বসে পড়লেন। ঘরে কয়েক সেকেন্ডের নীরবতা। আপনি গতকাল কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন? তা সন্ধে 6:45 হবে। ঠিক কি নিয়ে মিস্টার মিত্রের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল? আসলে ও একটা ঝুঁকিপূর্ণ ডিলে জড়িয়ে পড়েছিল। আমি চাইনি, আমি বারবার বলেছিলাম এটা ছেড়ে দিতে, শুনছিল না। কোন ডিল? ও বলছিল একটা বিরল ব্রাজিলিয়ান পান্না নিয়ে বড় কিছু করতে চলেছে। যদি সব ঠিকঠাক হয় তাহলে প্রচুর লাভ হবে। আপনি কি জানতেন পান্নাটা কোথায় রাখা ছিল? না না না, ও এসব ব্যাপারে আমাকে কিচ্ছু বলতো না। ইন্দ্রজিৎ কয়েক সেকেন্ড মীরার দিকে তাকিয়ে রইলেন। তার অভিজ্ঞ চোখ খুঁজে বেড়াচ্ছে কথার ফাঁকে কোনো অসঙ্গতি আছে কিনা। গতকাল রাত 8টা থেকে 10টার মধ্যে আপনি কোথায় ছিলেন? আমার বাবার বাড়িতে, সাদার্ন এভিনিউ। কেউ আপনাকে সেখানে দেখেছে? কোনো প্রমাণ? আমার মা, বাবা, বাড়ির কাজের লোক। আপনার ফোনটা একবার দেবেন? মীরা এক সেকেন্ড ইতস্তত করলেন, তারপর ফোনটা বাড়িয়ে দিলেন। ইন্দ্রজিৎ ফোনটা সৌমেনের হাতে দিলেন। সৌমেন, লোকেশন ডেটা আর কল লিস্টটা বের করো। আপনি কি ভাবছেন? আমি কিছুই ভাবছি না মিসেস মিত্র, আমি শুধু সত্যিটা খুঁজছি। কারণ আমরা যতই এগোচ্ছি ততই পরিষ্কার হচ্ছে যে পান্না চুরি আর আপনার স্বামীর খুন দুটো আলাদা ঘটনা নয়। মীরার চোখে ক্ষণিকের জন্য একটা ঝলক দেখা গেল। ভয় নাকি অন্য কিছু? ইন্দ্রজিৎ সেটা লক্ষ্য করল। আচ্ছা মিসেস মিত্র, আপনার স্বামী কি সাম্প্রতিক কদিনে কারোর সঙ্গে অস্বাভাবিকভাবে বেশি যোগাযোগ করছিলেন? হ্যাঁ, কয়েকটা ফোন আসছিল অচেনা জায়গা থেকে। আমি জিজ্ঞেস করলে বলতো বিজনেস কল। আপনি কি কখনো কোনো নাম শুনেছেন? রাহুল রাহুল দত্ত, এই নামটা একবার শুনছিলাম। সৌমেন সঙ্গে সঙ্গে মাথা তুলল। ইন্দ্রজিৎ শান্ত থাকলেন, কিন্তু চোখে তীক্ষ্ণতা বাড়ল। রাহুল দত্ত একজন জেম এক্সপার্ট, তিনি পান্নার মূল্যায়নের সঙ্গে যুক্ত ছিলেন। আপনার স্বামী কি তার উপর ভরসা করতেন? মীরা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, আঙুল দিয়ে শাড়ির প্রান্ত মুঠো করে ধরে আছেন। প্রথমে খুব ভরসা করত, বলতো নাকি এই লাইনে ও খুব নাম করা, কিন্তু শেষের দিকে ওর উপরে সন্দেহ হচ্ছিল। কিসের সন্দেহ? ও বলছিল রাহুল নাকি বারবার পান্নার ইউনিক কার্ড আর অরিজিন সার্টিফিকেট নিয়ে অতিরিক্ত প্রশ্ন করছে, যেন শুধু মূল্যায়নের জন্য নয়, অন্য কিছুর জন্য। অতিরিক্ত প্রশ্ন মানে? মূল্যায়নের জন্য তো তথ্য লাগতেই পারে। না না না, অর্ণব বলছিল কিছু তথ্য শুধু স্পন্সর আর গ্যালারির দুজন ট্রাস্টির কাছেই থাকার কথা এবং জানার কথা, কিন্তু রাহুল যেন মনে হচ্ছিল অনেক কিছুই আগে থেকে জানতো। মানে ভিতরের তথ্য বাইরে চলে গিয়েছিল, তাই তো? ও তাই বলেছিল, আর বলেছিল আমাদের মধ্যেই কেউ নাকি সমস্ত বিষয়টা লিক করছে। ঘরের ভেতর কয়েক সেকেন্ড একদম নিস্তব্ধতা নেমে এলো। সৌমেন ধীরে কলম নামিয়ে ইন্দ্রজিতের দিকে তাকালো। মিসেস মিত্র, এই আমাদের মধ্যে বলতে ঠিক কারা? অর্ণব, রাহুল, নায়না। নয়না? নয়না মানে নয়না সেন, রাইট? গ্যালারির কিউরেটর।
প্রদর্শনীর পুরো দায়িত্বটাই ওর ওপর ছিল। আচ্ছা, উনি কি পান্নার ইউনিক কাট আর অরিজিন সার্টিফিকেটের বিস্তারিত জানতেন? হ্যাঁ, অর্ণব বলেছিল যে নায়না পুরো ডকুমেন্টেশন সামলাচ্ছিল, শিপমেন্টসের কাগজপত্র, ইন্স্যুরেন্স, সিকিউরিটি, সবটাই। ঠিক আছে, আমার আর কিছু জানার নেই। যদি জানার থাকে তাহলে আপনাকে আবার ডেকে পাঠাবো। এবার আমরা আসি। আর হ্যাঁ, কলকাতা ছেড়ে কোথাও যাবেন না যতদিন না তদন্ত শেষ হচ্ছে। ইন্দ্রজিৎ কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। পেছন পেছন সৌমেন আর ইন্দিরা। ইন্দিরা, সিসিটিভি ফুটেজগুলোর কি অবস্থা? স্যার, হার্ড ড্রাইভ কালেক্ট করা হয়ে গেছে, ওটা সাইবার সেলে পাঠানো হচ্ছে। গুড। রিকভারির পর দুটো কপি করবে, একটা ফরেন্সিক আর একটা আমাদের কেস ফাইলে। আর সৌমেন, মিস নায়নাকে লালবাজারে ডেকে পাঠাও, ওনার সঙ্গে কথা বলতে হবে। ওকে স্যার, আমি এক্ষুনি ফোন করছি। ইন্দ্রজিৎ অর্ণব মিত্রের বাড়ি থেকে বেরোতেই আবারও মিডিয়া তাকে ঘিরে ধরল। স্যার, এটা কি পান্না চুরির সঙ্গে যুক্ত? উনি কি বাড়িরই কেউ? মিসেস মিত্র কি সন্দেহভাজন? পুলিশ ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। ইন্দ্রজিৎ এক মুহূর্ত থামলেন, মুখে নিরপেক্ষ ভাব। তদন্ত চলছে, এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। আমরা সব দিক থেকে খতিয়ে দেখছি। আপনারা দয়া করে কোনো জল্পনা না ছড়িয়ে অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করুন, প্লিজ। কথাটা বলেই ইন্দ্রজিৎ দ্রুত গাড়িতে গিয়ে বসল, আর সাথে সাথে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। সৌমেন, বডির ফরেন্সিক রিপোর্ট আর মিস্টার মিত্র আর ওনার স্ত্রী মীরা দেবীর কল ডিটেলস যত তাড়াতাড়ি সম্ভব বার করার ব্যবস্থা করো। ওকে স্যার, পোস্টমর্টেম রিপোর্ট রাতের মধ্যেই পাওয়ার চেষ্টা করব। কল ডিটেলসের জন্য সাইবার সেলে রিকুইজিশন পাঠাচ্ছি আমি। না, শুধু কল লিস্ট নয়, লোকেশন ডেটাও চাই গত 7 দিনের, বিশেষ করে গতকাল সন্ধ্যে 7টা থেকে আজকে এখানে আসার আগে পর্যন্ত। শহরের অন্যতম দামি হোটেলের 16 তলার এই ঘরে বাইরের জগতের কোনো শব্দ পৌঁছায় না, কিন্তু ঘরের ভেতরকার নিস্তব্ধতা ভিক্টর সিলভাকে যেন গিলে খাচ্ছে। এসি চলছে, তবুও ভিক্টরের কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি অস্থিরভাবে দামি কার্পেটের ওপর পায়চারি করছেন, হাতে একটি গ্লাস, কিন্তু পানিয়ে চুমুক দেওয়ার কথা তিনি ভুলে গেছেন। তার চোখ বারবার যাচ্ছে টেবিলের ওপর রাখা নিজের ফোনটার দিকে। ও এবার কি করবে? পুলিশ তো উঠে পড়ে লেগেছে ওই পান্নাটির জন্য, আর এখন একটা খুনও হয়ে গেল। হঠাৎ করে টেবিলের ওপর রাখা নিজের দামি ফোনটা বেজে উঠল। ভিক্টর সিলভা দ্রুত হাতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভারী গম্ভীর পুরুষালী কণ্ঠ শোনা গেল। हेलो। क्या मिस्टर सिल्वा, मेरा माल किधर है? कब मिलेगा वो ब्राजिलियन पन्ना? দুবাইয়ের ক্লায়েন্ট রোজ ফোন করছে, আমার সব বন্দোবস্ত তৈরি, শুধু মালেরই পাত্তা নেই। একটু সমস্যা হয়েছে। এই পান্নাটির জন্য এখানে একটি খুন হয়ে গেছে বস। তার ওপর পুলিশ ওই পান্না চুরির সাথে এই খুনটাকেও জড়িয়ে ফেলেছে। मुझे ये सब कहानी मत सुनाओ सिल्वा। লাশ তুমি ফেলেছ না পুলিশ ফেলেছে তা দিয়ে আমার কোনো লেনা দেনা নেই। আমার শুধু ওই সবুজ পাথরটা চাই। মনে রেখো, ওই পান্নার জন্য আমি অলরেডি আধা পেমেন্ট বর্ডার পার করে দিয়েছি। আমি জানি, আমাকে একটু সময় দিন। এই দিকটা একটু ঠান্ডা না হলে আমি কিছু করতে পারছি না। শোনো সিলভা, যদি কোনো গন্ডগোল হয় তবে তুমি জানো সিংঘানিয়া কি কি করতে পারে। কাল রাতের মধ্যে পান্না যদি আমার হাতে না পৌঁছয় তাহলে সালা তোমার বডি কাক পক্ষীটাও খুঁজে পাবে না। ইউ সোয়াইন। ফোনটা কেটে গেল। ওই টুট টুট শব্দটা ভিক্টরের কানে যেন মৃত্যুর ঘণ্টার মতো বাজতে লাগল। কিছুক্ষণের মধ্যে পুলিশের জিপ গেট পেরিয়ে ঢুকল লালবাজারের ভেতরে। ইন্দ্রজিৎ গাড়ি থেকে নেমে এক মুহূর্ত নষ্ট করলেন না,
সোজা সিঁড়ি ভেঙে উপরে উঠে গেলেন সাইবার সেলের কন্ট্রোল রুমে। ঘর অন্ধকার। বড় স্ক্রিনে একসাথে 4টে ফিড চলছে। ইন্দিরা ইতিমধ্যে ল্যাপটপ সেট করে রেখেছে। ইন্দ্রজিৎ গিয়ে একটা চেয়ারে হেলান দিয়ে বসল। সন্ধে 6টার ফুটেজটা চালো। ইন্দ্রজিতের কথা মতো অর্ণব মিত্রের বাড়ির সন্ধ্যা 6টার ফুটেজ চালানো হলো সেখানে। ড্রয়িং রুমের বাইরে অর্ণব মিত্র আর মীরা দেবী কিছু একটা নিয়ে বাগবিতণ্ডা চলছে। ফুটেজে সাউন্ড না থাকলেও বডি ল্যাঙ্গুয়েজে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঘটনার কিছু পর দেখা গেল গ্যারেজের সিসিটিভিতে মীরা দেবীকে একটা ব্যাগ নিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসতে এবং সাথে সাথে গাড়ি বাড়ির গ্যারেজ দিয়ে বেরিয়ে গেল। তার কিছুক্ষণ পরেই অর্ণব মিত্রকে দেখা গেল গাড়ি নিয়ে বেরোতে। এর মধ্যে কনস্টেবল এসে দরজায় নক করল। স্যার, বড় সাহেব আপনাকে ডাকছেন। তুমি যাও, আমি আসছি। ইন্দ্রজিতের কথা শুনে কনস্টেবল মাথা নেড়ে চলে গেল। ইন্দিরা, পুরো ফুটেজ রিকভারি হলে ভালো করে চেক করবে। অর্ণব মিত্র এরপর কখন বাড়ি ঢুকেছে, মীরা মিত্র এর মধ্যে বাড়ি এসেছিলেন কিনা, আর কোনো সন্দেহভাজক ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেখা গেছে কিনা সবটা দেখবে। কোথাও যেন কোনো ফাঁক না থাকে। ওকে স্যার, আমি দেখে নিচ্ছি। ইন্দ্রজিৎ সাইবার সেলের ঘর থেকে বেরিয়ে দ্রুত করিডোর পার হয়ে উপরের তলায় উঠলেন। লালবাজারের কর্নার চেম্বার, পুলিশ কমিশনারের অফিস। দরজা নক করতেই ভেতর থেকে অনুমতি এলো। কাম ইন। ইন্দ্রজিৎ ভেতরে ঢুকে স্যালুট করলেন। কমিশনার ডেস্কের ওপারে বসে ফাইল উল্টে দেখছেন। টেবিলে মিডিয়া রিপোর্টের কাটিং ছড়ানো। বসো ইন্দ্রজিৎ, বাইরে যা চলছে দেখতেই পারছো। মিডিয়া এটাকে মোটেই ভালোভাবে নিচ্ছে না। শহর কিন্তু একেবারে উত্তাল। জানি স্যার, কিন্তু ছবিটা মিডিয়া যেভাবে দেখছে আসল চিত্রটা তার থেকে আলাদা হতে পারে। কি বলতে চাইছো ইন্দ্রজিৎ? স্যার, আমার মনে হচ্ছে এই পান্না চুরির সঙ্গে এই খুনটা কোনোভাবে জড়িত। হোয়াট? চুরির সাথে খুনের কি সম্পর্ক থাকতে পারে? স্যার, আমার মনে হচ্ছে অর্ণব মিত্র চুরির ব্যাপারে কিছু জানতে পেরেছিলেন, তাই হয়তো ওনাকে সরিয়ে দেওয়া হলো। গ্যালারির সিসিটিভি ফুটেজ যেভাবে ট্যাম্পার করা হয়েছে, এখানের ফুটেজেও তাই করা হয়েছে। এই খুনের পিছনে কার হাত থাকতে পারে বলে তোমার মনে হয়? এখন আমি আর কিছু বলবো না স্যার। আগে ফরেন্সিক রিপোর্ট, কল ডিটেলস সমস্ত রিপোর্ট আসুক, তারপর বলবো। অনুমানের ভিত্তিতে কোনো পদক্ষেপ নিতে চাই না। তুমি নিশ্চিত যে এটা আলাদা আলাদা ঘটনা নয়? হ্যাঁ, আর যেদিন চুরি হলো সেদিনই খুন। এটা কাকতালীয় বলে মনে হচ্ছে না। ঠিক আছে, তুমি তদন্ত চালিয়ে যাও, কিন্তু মনে রেখো এই কেস কিন্তু হাই প্রোফাইল কেস। ওদের কথার মাঝেই ইন্দ্রজিতের ফোন বেজে উঠল। ইন্দ্রজিৎ একবার কমিশনার অমিতাভ সান্যালের দিকে তাকায়। তিনি সম্মতি দিতে ইন্দ্রজিৎ ফোন রিসিভ করল। ওপাশ থেকে কিছু কথা শুনে ইন্দ্রজিতের কপালে ভাঁজ পড়ল, মুখের রং বদলে গেল। ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি। জায়গাটা সিল করে রাখো, কাউকে ঢুকতে দিও না। ইন্দ্রজিৎ ফোন রাখতেই অমিতাভ সান্যাল বললেন, কি হয়েছে? বেশ সিরিয়াস কিছু? স্যার, গ্যালারির কিউরেটর নয়না সেন খুন হয়েছে নিজের বাড়িতে। স্যার, এবার তো স্পষ্টই হয়ে গেল যে খুন আর চুরি দুটোই এক সূত্রে বাঁধা। কেউ তো আছে যে চায় না যে আমরা এই তদন্ত শেষ করতে পারি। ইন্দ্রজিৎ, তুমি আর দেরি করো না, বেরিয়ে পড়ো। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার খুনি আর চোর দুজনকেই লাগবে। ইয়েস স্যার। ইন্দ্রজিৎ একটা স্যালুট ঠুকে ঘর থেকে বেরিয়ে গেল। পুলিশের জিপটা একটা 5তলা অ্যাপার্টমেন্টের সামনে এসে থামল। দুপুরের রোদে বিল্ডিংটার দেওয়াল ফ্যাকাশে দেখাচ্ছে। অ্যাপার্টমেন্টের সামনে নিচে ছোট্ট জটলা, প্রতিবেশী, কৌতূহল মানুষ আর কয়েকজন সাংবাদিক দূরে দাঁড়িয়ে আছে। ইন্দ্রজিৎ গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে গেল। ইন্দ্রজিতের পেছন পেছন একজন কনস্টেবল উঠছে। স্যার, 4 তলায় বাঁ দিকের ফ্ল্যাট। ইন্দ্রজিৎ কনস্টেবলের কথা শুনে মাথা নেড়ে সম্মতি জানালো। ইন্দ্রজিৎ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে লক্ষ্য করল প্রতিটা ফ্লোরে সিসিটিভি লাগানো আছে। ইন্দ্রজিৎ 4 তলায় উঠে বাঁ দিকের ফ্ল্যাটে ঢুকল। ফ্ল্যাটের ড্রয়িং রুমে অদ্ভুত রকমের নিস্তব্ধতা ছড়িয়ে আছে। নয়না সেনের বডি পড়ে রয়েছে। পাশেই টেবিলের ওপর খোলা ল্যাপটপ, আর তার পাশেই কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আর বডির পাশেই একটা গ্লাস উল্টে পড়ে আছে। ফরেন্সিক টিম নিজেদের কাজ শুরু করে দিয়েছে। ইন্দ্রজিৎকে দেখতে পেয়ে সৌমেন এগিয়ে এলো। কি খবর সৌমেন? স্যার,
ফরেন্সিক টিম বলছে খুনটা বিষক্রিয়ায় হয়েছে। খবরটা কে দিয়েছে? আর তুমি তো ওনাকে ফোন করেছিলে, তারপর পরের কয়েক ঘন্টার মধ্যে এটা কি করে হলো? স্যার, ফোন করায় উনি ফোন ধরেছিলেন, বললেন 1 ঘন্টার মধ্যে যাচ্ছি। তারপর তো প্রায় 3 ঘন্টা কেটে যাওয়ায় আমি ওনাকে আবারও ফোন করি, কিন্তু ফোনে পাই না। তাই আমি আর আমার টিম এসেছিলাম ওনার বাড়িতে। অনেক ডাকাডাকির পর দরজাকেও না খোলায় আমরা সেটা ভাঙতে যাই, তখন দেখি দরজাটা লক করা নেই। ইন্দ্রজিৎ ফরেন্সিক টিমের কাছ থেকে একটা গ্লাভস নিয়ে হাতে গলাতে গলাতে বলল, দরজাতে কোনো ধস্তাধস্তির চিহ্ন আছে? না স্যার, এমনকি ঘরের মধ্যেও কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। ইন্দ্রজিৎ হাঁটু গেড়ে বসল বডির সামনে, তারপর বডির পাশে পড়ে থাকা গ্লাসটা তুলে নাকের সামনে ধরল। কিছু একটা ভেবে নিয়ে গ্লাসটা ফরেন্সিক টিমকে দিয়ে দিল। সোমেন, ল্যাপটপ আর ফোন ফরেন্সিকে পাঠাও। আর এই ফ্ল্যাটে সিসিটিভি আছে, ফুটেজের কি অবস্থা? স্যার, এখানের ফুটেজটাই পুরো ডিলিট করা আছে। আমি হার্ড ড্রাইভ কালেক্ট করেছি, সাইবার সেলে পাঠিয়ে দেখি কোনোভাবে যদি রিকভারি করা যায়। ইন্দ্রজিৎ হাতের গ্লাভসগুলো খুলে নিয়ে পকেট থেকে ফোন বার করে ইন্দিরাকে ফোন করল। কয়েকবার রিং হতেই ফোন ধরল ইন্দিরা। কি খবর ইন্দিরা? স্যার, রিকভারির কাজ এখনো চলছে। আর আমি মিসেস মিত্রর বাপের বাড়িতে খোঁজ নিয়েও দেখেছি। উনি ওই পুরো সময়টাই বাপের বাড়ি ছিলেন। আশেপাশের প্রতিবেশীদের সাথেও কথা বলেছি। মীরা দেবী আর ফেরত যায়নি বাড়িতে। গুড জব। আর ফরেন্সিক রিপোর্ট, কল ডিটেলস, এগুলোর কি খবর? স্যার, কল ডিটেলস পেয়েছি। 2টো নাম্বারে উনি বহুবার ফোন করেছেন। কার কার নাম্বার? রাহুল দত্ত আর ভিক্টর সিলভা। এমনকি উনি বাড়ি ফিরে আসার পরেও রাহুল দত্তকে উনি ফোন করেন এবং প্রায় 10 মিনিট মতো কথা হয়। আর তার দত্ত অর্ণব মিত্রের বাড়িতে আসেন। ঠিক আছে, তুমি রাহুল দত্তের ফোন নাম্বারের কল ডিটেলসটা বার করো। আর একটা নম্বর তোমাকে পাঠাচ্ছি, ওটারও কল ডিটেলস আমার চাই 1 ঘন্টার মধ্যে। ওকে স্যার। নয়না সেনের বাড়ির লোকজন কে কে আছে? স্যার, উনি কলকাতায় একাই থাকতেন। ওনার মা, বাবা আর দাদা দিল্লিতে থাকে। খবর দেওয়া হয়েছে হয়তো রাতের মধ্যেই চলে আসবে। আচ্ছা শোনো, এখানে কাজ মিটলে বডি ফরেন্সিকে পাঠাবে, আর ইন্দিরাকে নয়না সেনের ফোন নাম্বারটা পাঠিয়ে দেবে। কল ডিটেলস বার করতে হবে। ওকে? ওকে স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। 4 তলা থেকে নামতেই কানে ভেসে এলো কোলাহল। গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে দরজা খুলে বাইরে বেরোলেন এবং সঙ্গে সঙ্গেই মাইক্রোফোন, ক্যামেরা, বুম সব তার মুখের সামনে। স্যার, এটা কি তাহলে সিরিয়াল কিলিং? পান্না চুরির সঙ্গে এই খুনের যোগ আছে? স্যার, পুলিশ কি তদন্তে পিছিয়ে পড়ছে? দুপুরের আলোয় ফ্ল্যাশ ঝলসে উঠছে একের পর এক। ইন্দ্রজিৎ এক মুহূর্ত থামলেন, মুখ শান্ত, চোখ স্থির। তদন্ত চলছে, আমরা সব দিক থেকে খতিয়ে দেখছি। এই মুহূর্তে কোনো অনুমান ভিত্তিক মন্তব্য করাটা দায়িত্বজ্ঞানহীনতা হবে। স্যার, 2 দিনের মধ্যে 2টো খুন, শহর কি আদৌ নিরাপদ? শহর নিরাপদ। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় খুব শীঘ্রই আনা হবে। এর বেশি কিছু না বলে তিনি পুলিশের জিপের দিকে এগিয়ে গেলেন। ইন্দ্রজিৎ নিজের কেবিনে ঢুকতেই ফরেন্সিক অফিসার রুদ্র কেবিনের দরজায় নক করল। কাম ইন। দরজা ঠেলে রুদ্র ঘরে ঢুকল, হাতে একটা সবুজ রঙের ফাইল। স্যার, অর্ণব মিত্রের ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। কই দাও দেখি। রুদ্র ফাইলটা ইন্দ্রজিতের দিকে বাড়িয়ে দিল। ইন্দ্রজিৎ ফাইলটা নিয়ে মন দিয়ে দেখতে শুরু করল। রিপোর্টের লাইনগুলো ধীরে ধীরে পড়তে লাগল সে। চোখের দৃষ্টি ক্রমশ কঠিন হয়ে উঠল। পাকস্থলীতে সেডেটিভ, টাইম অফ অ্যাডমিনিস্ট্রেশন আনুমানিক রাত 11:30। হ্যাঁ স্যার, ওষুধটা দ্রুত কাজ করে। 10-15 মিনিটের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়ে ভিকটিম। ডেথ কস্ট চেস্ট পেনিট্রেটিং ইঞ্জুরি, হার্টে গভীর ছুরির আঘাত। হ্যাঁ স্যার, সেডেটিভে অচেতন হওয়ার পরও পুরোপুরি সংজ্ঞাহীন ছিল না, তাই ধস্তাধস্তির চিহ্ন আছে। হাতের নখের নিচে ত্বকের টিস্যু আর এক ধরনের সবুজ কণাও পাওয়া গেছে। সবুজ কণা? মাইক্রোস্কোপিক অ্যানালিসিসে নিশ্চিত হয়েছে ওটা এমারেল্ড ডাস্ট, খুব সূক্ষ্ম গুঁড়ো, সম্ভবত কোনো গয়না বা পাথর ঘষা থেকে তৈরি হয়। কেবিনের বাতাস ভারী হয়ে উঠল। ইন্দ্রজিৎ ধীরে বলল, অর্ণব মিত্রের হাতে এমারেল্ডের ধুলো, মানে খুনি হয়তো এমারেল্ডের আংটি বা ব্রেসলেট পরেছিল। ধস্তাধস্তির সময় সেটা ঘষে কণা লেগে গেছে।
নখের নিচে স্কিন স্যাম্পেলও আছে স্যার, ডিএনএ ম্যাচ করা যাবে। রুদ্র সবুজ ফাইলটা বন্ধ করে আরেকটা পাতলা রিপোর্ট ইন্দ্রজিতের দিকে বাড়িয়ে দিল। ইন্দ্রজিৎ ফাইলটা নিয়ে দ্রুত পড়তে শুরু করলেন। স্যার, গ্লাসের ফরেন্সিক রিপোর্টও এসেছে। ক্রাইম সিন থেকে দুটো হুইস্কির গ্লাস উদ্ধার হয়েছিল। ল্যাব অ্যানালিসিসে নিশ্চিত হয়েছে শুধু একটি গ্লাসেই সেডেটিভের ট্রেস আছে। কনসেন্ট্রেশন উচ্চ মাত্রা স্যার। ভিকটিমের পাকস্থলীতে যে ড্রাগের গঠন পাওয়া গেছে সেটার সঙ্গে কেমিক্যালি ম্যাচ করেছে। মানে ডোজ সরাসরি ওর গ্লাসে মেশানো হয়েছিল, শেয়ার করা নয়। হ্যাঁ স্যার, দ্বিতীয় গ্লাসে কোনো সেডেটিভ নেই, শুধু অ্যালকোহল আর আংশিক ফিঙ্গারপ্রিন্ট। স্যার, আরেকটা রিপোর্ট এসেছে। বলো। যে ছুরিটা দিয়ে বুকে আঘাত করা হয়েছিল তার হ্যান্ডেল থেকে যে আংশিক ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেটা গ্লাস নাম্বার 2-এ পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করেছে। মানে যে ব্যক্তি দ্বিতীয় গ্লাস ধরেছিল সেই ছুরিটা ধরেছিল। হ্যাঁ স্যার, ম্যাচ কনফার্মড। ওদের কথোপকথনের মাঝেই দরজায় আবার টোকা পড়ল। এসো। ইন্দিরা দ্রুত পায়ে ঘরে ঢুকে একটা কাগজ এগিয়ে দিল ইন্দ্রজিতের দিকে। স্যার, নয়না সেনের গতকাল থেকে আজকের সকাল পর্যন্ত সমস্ত কল ডিটেলস আর ডিউরেশন এখানে আছে। ইন্দ্রজিৎ ইন্দিরার কাছ থেকে কাগজটা নিয়ে ভালো করে চোখ বোলালো। স্যার, গতকাল বিকেল 6টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত সব ইনকামিং আর আউটগোয়িং কল আছে। ইন্দ্রজিৎ টাইমলাইন মিলিয়ে দেখতে লাগলেন। সন্ধে 7:12, রাহুল দত্ত, ডিউরেশন 4 মিনিট। রাত 9:48, আবারও রাহুল 2 মিনিট। রাত 10:59, ভিক্টর সিলভা 1 মিনিট 20 সেকেন্ড। ইন্দ্রজিতের ভ্রু কুঁচকে গেল। 11:17, আননোন নাম্বার 35 সেকেন্ডস। স্যার, ওই নম্বরটা ট্রেস করা হচ্ছে। অর্ণব মিত্রের ফোন থেকে আর কিছু পাওয়া গেছে? না স্যার, কল লগ আর মেসেজে বিশেষ কিছু নেই। শেষ কয়েকটা কল রাহুল দত্তের সঙ্গেই। ফোনটা পরিষ্কার, কোনো ডিলিটেড চ্যাট বা সন্দেহজনক অ্যাপ পাওয়া যায়নি। অস্বাভাবিক রকম পরিষ্কার। স্যার, কেউ যদি আগে থেকেই প্ল্যান করে তাহলে ফোন ক্লিন করতেই পারে। আমরা নয়না সেনের ফোনের লক খোলার চেষ্টা করছি। ফরেন্সিক টিম ডেটা এক্সট্রাকশনের কাজ শুরু করেছে। কোনো রকম কিছু পাওয়া গেলে আপডেট দেব। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমার রিপোর্টটা চাই। আর রুদ্র, নয়না সেনের ফরেন্সিক রিপোর্ট কতক্ষণে পাবো? স্যার, প্রাথমিক রিপোর্টটা তো 2-3 ঘন্টার মধ্যেই পেয়ে যাব। ওকে, কাজ শুরু করে দাও। রুদ্র আর ইন্দিরা সেলুট ঠুকে কেবিন থেকে বেরিয়ে গেল। ইন্দ্রজিৎ শরীরটা নিজের ইজি চেয়ারে এলিয়ে দিল। মাথার মধ্যে এক এক করে সব ঘটনাগুলো সাজাতে শুরু করল। সন্ধে 6টা, অর্ণব মিত্র আর মীরা দেবীর ড্রয়িং রুমে বাগবিতণ্ডা। 7:30, অর্ণব বাড়ি থেকে বেরিয়ে যান। 11:30, অর্ণবকে সেডেটিভ খাওয়ানো হয়। এমারেল্ডের ধুলো অর্ণবের নখে, গ্লাসেও সেডেটিভের ট্রেস, বুকের আঘাত আর রাহুলের কল। সব মিলিয়ে এক একটা ধাঁধা। যদি অর্ণব সেডেটিভ খেয়ে আচ্ছন্ন হন তখন খুনিকে বাধা দেওয়ার ক্ষমতা তার নেই। তাহলে নখের কোণের চামড়ার অংশ আর এমারেল্ডের গুঁড়ো এগুলো কিভাবে এলো? ইন্দ্রজিৎ কিছু একটা ভেবে নিয়ে টেবিলে রাখা নিজের ফোনটা তুলে সৌমেনকে ফোন করল। বলুন স্যার। সৌমেন, তুমি রাহুল দত্তের বাড়ি যাও, ওনাকে গিয়ে বলো আমি ডেকে পাঠিয়েছি, আর্জেন্ট। ওকে স্যার। প্রায় ঘন্টা দেড়েকের মধ্যে সৌমেন এসে হাজির হলো ইন্দ্রজিতের কেবিনে। স্যার, নিয়ে এসেছি। ওনাকে ইনভেস্টিগেশন রুমে বসাও, আমি যাচ্ছি। সৌমেন মাথা নেড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ইন্দ্রজিৎ নিজের ফোনটা পকেটে ঢুকিয়ে নিজের কেবিন থেকে বেরিয়ে গেল। রাহুলকে ইনভেস্টিগেশন রুমে বসানো হয়েছে। ইন্দ্রজিৎকে ঘরে ঢুকতে দেখে বিরক্তি মেশানো কণ্ঠে বলল, কী ব্যাপার অফিসার, আমাকে এইভাবে বাড়ি থেকে তুলে আনার মানে কি? কারণ আছে, তাই আপনাকে এখানে আনা হয়েছে। কি কারণ সেটাই তো জানতে চাইছি অফিসার। দেখুন, আমার কিন্তু সময়ের দাম আছে। এইভাবে এখানে বসে রাখার কোনো কারণ আমি দেখছি না। গতকাল রাতে গ্যালারি থেকে ব্রাজিলিয়ান পান্না চুরি হয়েছে, ঠিক তো রাহুলবাবু? হ্যাঁ, সেটার তদন্ত আপনারা করছেন,
আবার আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আচ্ছা, কাল রাত্রে আপনি অর্ণববাবুর বাড়িতে কি করতে গিয়েছিলেন? দেখুন, অর্ণব আমার অনেক দিনের বন্ধু। পান্নাটা চুরি যাওয়ায় ও খুব ভেঙে পড়েছিল, তাই ওই আমাকে ফোন করে ডেকেছিল। আপনি কি জানেন গতকাল রাতে অর্ণববাবু খুন হয়েছে? খুন? আমি এই ব্যাপারে কিছু জানি না। আমি তো শুধু ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। যে সময়ের মধ্যে অর্ণববাবু খুন হয়েছে সেই সময়ের মধ্যে আপনাকে অর্ণববাবুর বাড়িতে ঢুকতে এবং বেরোতে দেখা গেছে। মানেটা কি ওই সময় আমি তার বাড়িতে ছিলাম বলে খুন আমি করব? আপনার কাছে কোনো প্রমাণ আছে যে খুনটা আমি করেছি? তাহলে আপনি বলছেন আপনি খুন করেননি, তাই তো? না, আমি খুন করিনি। আর আমার অযথা সময় নষ্ট না করে আমায় যেতে দিন। ঠিক আছে, আপনি যেতে পারেন। রাহুল দ্রুত চেয়ার ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। ইন্দ্রজিৎ সাথে সাথে ফোন বার করে কাউকে কিছু একটা মেসেজ করে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রইল। রাহুলের বাড়িতে ঘরের আবহাওয়া থমথমে। বাইরের বৃষ্টির শব্দ ছাপিয়ে ঘরের ভেতরে উত্তেজনা বাড়ছে। রাহুল সোফায় বসে হাত দিয়ে মাথা টিপে ধরেছে। তার চোখে মুখে এখন আর সেই শান্ত জেম এক্সপার্টের ভাব নেই, বরং এক পরাজিত অপরাধীর ছায়া। মীরা অর্ণব মিত্রের স্ত্রী, যার আসল পরিচয় এখন সামনে আসছে। সে শান্তভাবে জানলার দিকে তাকিয়ে সিগার টানছে। সবটা ঘেটে গেল। পান্নাটার জন্য দুটো খুন হয়ে গেল। অর্ণববাবুকে এভাবে মরতে হবে আমি ভাবিনি। রাহুল, কি হচ্ছে কি? শান্ত হয়ে বসো। যদি ভালোভাবে জীবন কাটাতে চাও তাহলে সব কিছু মাথা থেকে একেবারে বের করে দাও। এই অফিসার যতক্ষণে সবটা জানতে পারবে, আমরা ততক্ষণে দেশের বাইরে থাকব। আপনি বুঝতে পারছেন না ম্যাডাম। ওই ইন্দ্রজিৎ সেন, ওর তীক্ষ্ণ বুদ্ধির ব্যাপারে আপনি জানেন না। আজ আমাকে থানায় ডেকেছিল। ওর চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল ও আমার ভিতর পর্যন্ত পড়ে ফেলবেন। আমরা ধরা পড়ে যাব মীরা। ম্যাডাম জি, আপনি এসব কথা ছাড়ুন। আমার মালটা কবে পাবো বলুন। সিংঘানিয়া আমাকে ফোন করে গালমন্দ করছে। আমার ধৈর্য আর নেই। আমি তো বলেইছি মিস্টার সিলভা, আমাদের 70% শেয়ার দিয়ে দিন আর মাল নিয়ে যান। আমাদের জন্য দেশের বাইরে সেটেল হওয়াটা এখন খুব দামি হয়ে দাঁড়িয়েছে। মানেটা কি? 70%? আমাদের কথা ছিল 50-50। এই পান্না চুরির রিস্ক আমি নিয়েছি, সিংঘানিয়াকে আমি হ্যান্ডেল করছি, আর এখন আপনি বলছেন 70%? আমাকে রিস্কের ব্যাপারে বোঝাতে আসবেন না মিস্টার সিলভা। রাহুল তার বাবার মৃত্যুর প্রতিশোধের জন্য ওর নিজের কেরিয়ার বাজি রেখেছে। বছর 12 আগে অর্ণব রাহুলের বাবাকে চোর অপবাদ দিয়ে গ্যালারি থেকে বের করে দিয়েছিল। অর্ণবের বাবাও ওই একই গ্যালারির জেম এক্সপার্ট ছিলেন। আর আমি অর্ণবকে সরিয়ে দিয়েছি যাতে আমাদের পথে কোনো বাধা না থাকে। ওই পান্নাটির উপর অনেক দিন ধরেই আমি নজর রেখেছিলাম। পান্নাটি কালোবাজারে ঠিক কত টাকায় বিক্রি হতে পারে তা আমার খুব ভালো করেই জানা। তাই শেয়ার এখন আমাদের হিসেব মতো হবে। রাজি না থাকলে আপনি খালি হাতে ফিরে যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। তার মানে এই চুরির নাটক, অর্ণবকে সরানো, সবটাই আপনাদের দুজনের পুরনো প্রতিশোধ আর লোভে সাজানো। আমি শুধু মাঝখানে একটা দাবার গুটি। দাবার ঘুটিও হতে পারেন, আবার পার্টনারও হতে পারেন। 70% আমার আর রাহুলের, বাকি 30%-এ আপনি আপনার সিংঘানিয়াকে একটু শান্ত করুন। মনে রাখবেন সিলভা, এই ব্রাজিলিয়ান পান্নাটা এখন আমাদের কবজায়। ডিলটা সোজাসুজি রাজি হলেন কি না সেটুকুই বলুন। আর নয়না সেনকে খুনের ব্যাপারটা, ওটাও কি আপনাদের প্ল্যানে ছিল নাকি? না মিস্টার সিলভা, ওটা আমাদের প্ল্যানে ইনক্লুড ছিল না। ওকে বাধ্য হয়েই সরাতে হয়েছে, নাহলে বড্ড বেশি ঝামেলা করছিল, তাই ওকেও সরিয়ে দিয়েছি। দেখুন, কাল রাতে সিংঘানিয়া খিদিরপুর ডকে আসবে ওই পান্নাটার জন্য। কাল পান্নাটাকে তাকে দিয়ে যে টাকাটা পাবো তার থেকে 70% শেয়ার আপনি পেয়ে যাবেন।
আমি আর এসব ঝামেলার মধ্যে আর থাকতে চাই না। গুড, ভেরি গুড। এই তো আপনি কি সুন্দর লাইনে চলে এসেছেন। রাহুল, পান্নাটা কোথায়? পান্নাটা সুজিতের কাছে আছে মীরা, চিন্তা করতে হবে না। ও আমার লোক আর বিশ্বাসযোগ্য। কাল ডকে যাওয়ার সময় ওর কাছ থেকে কালেক্ট করে নেব। ঠিক আছে, কাল পান্নাটা নিয়ে টাকাটাও নিয়ে নিও, তারপর দুবাইতে সেটেল করে যাব। ওইখানেও বেশি দিন কিন্তু থাকা যাবে না। যাই হোক, আপাতত এটুকুই করি। বাইরে বৃষ্টির তীব্রতা বাড়ছে। ইন্দ্রজিৎ নিজের কেবিনে অর্ণব মিত্রের কল রেকর্ডস আর মীরার ব্যাংক স্টেটমেন্ট মেলাচ্ছিলেন। তখনই তার ফোনটা টেবিলে ভাইব্রেট করে উঠল। সেভ করা কোনো নম্বর নয়, শুধু একটা গোপন সংকেত। ইন্দ্রজিৎ ফোনটা তুলে কানে দিলেন। ওপাশ থেকে একটি নিচু এবং খসখসে গলা শোনা গেল। স্যার, খবর একদম পাকা। আজ রাত 11টার সময় এই শহরেই একটা লেনদেনের কারবার হতে চলেছে। কোথায় আর কার সাথে? খিদিরপুর ডকের ওই 4 নম্বর জেটির কাছে একটা পরিত্যক্ত গুদাম আছে। ওখানেই একটা আন্ডারগ্রাউন্ড পাচারকারী দলের সাথে। খবর আছে কোনো রত্ন লেনদেন হবে স্যার। আর আপনি এই রাহুল দত্তের ব্যাপারেও খোঁজ নিতে বলেছিলেন, সেটাও নিয়েছি। 12 বছর আগে রাহুল দত্তের বাবা আত্মহত্যা করেছিল। আত্মহত্যা? কেন? স্যার, খবর নিতে গিয়ে জানতে পারলাম রাহুলের বাবা রতন দত্ত ওই গ্যালারিরই প্রধান জেম এক্সপার্ট ছিলেন। তখন গ্যালারির মালিক ছিলেন অর্ণব বাবুর বাবা। হঠাৎই একদিন একটা অতি মূল্যবান রত্ন জালিয়াতির দায়ে রতন বাবুকে চোর অপবাদ দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। লোকটা সেই অপমান সইতে না পেরে লকআপেই আত্মহত্যা করেন। তার মানে অর্ণব মিত্রের পরিবার রাহুলের বাবার ওপর কলঙ্ক লেপে দিয়েছিল। ঠিক আছে, তুমি ডকের ওপর নজর রাখো, কোনো খবর পেলেই আমাকে জানাবে। ওকে স্যার। ইন্দ্রজিৎ ফোনটা নামিয়ে রাখলেন। তার চোখের মনি এখন জ্বলজ্বল করছে। এতক্ষণে সবকটা ডট জুড়ে যাচ্ছে। ঠিক তখনই কেবিনের দরজায় টোকা পড়ল। ইন্দ্রজিৎ ফাইলে চোখ রেখেই বলল, কাম ইন। দরজা খুলে ভেতরে ঢুকলো ইন্দিরা, হাতে ল্যাপটপ। স্যার, নয়না সেনের বাড়িতেও রাহুল দত্তকে সকাল 9টায় আসতে দেখা গেছে, আর বেরিয়ে যান 9:30টার দিকে। ফুটেজটা দেখতে দেখতে ইন্দ্রজিতের চোখ চিকচিক করে ওঠে। তারপর চেয়ারে হেলান দিয়ে বলে, আর কোনো আপডেট? আর একটা আপডেট আছে স্যার। বলো। স্যার, গ্যালারির সিসিটিভি ফুটেজ রিকভারি করা গেছে, আর নয়না সেনের ফোন থেকে কিছু ডিলিটেড ডকুমেন্ট রিকভারি হয়েছে। আর গ্যালারির সিসিটিভি ফুটেজে এমন কিছু দেখা গেছে তা দেখে হয়তো অবাক হবেন। ইন্দিরার কথায় ইন্দ্রজিৎ ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর ল্যাপটপ স্ক্রিনে তাকালো। সেখানে ভেসে উঠল গ্যালারির হলঘরের একটা ফুটেজ। হলঘরের মাঝে রাখা আছে একটা ডিসপ্লে কেস, তার উপর একটা সাদা ফোকাস লাইট মারা, আর তাতেই একটা রত্ন জ্বলজ্বল করছে। হঠাৎই একটা লোক ঘরের ভেতর ঢুকে বক্সটির দিকে এগিয়ে গেল। লোকটির মুখ দেখে ইন্দ্রজিৎ চমকে উঠল। লোকটি খুব সাবধানে বক্সটি খুলে রত্নটা সযত্নে সেখান থেকে বার করে আনল, আর তার জায়গায় বসিয়ে দিল আরও একটি রত্ন। তার মানে পান্নাটা আগেই চুরি হয়েছিল। হ্যাঁ স্যার, আর যেটা কাল রাতে চুরি হয়েছে সেটা নকল। আর স্যার, নয়না সেনের ফোন থেকে যে ডেটা পাওয়া গেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে নয়না সেন কিছু জানতে পেরে গিয়েছিল, আর তার জন্যই তাকে খুনটা করা হয়েছে। ইন্দিরা কথাটা বলে ল্যাপটপটি নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ঝটপট কিবোর্ডে আঙুল চালালো, আর তারপর আবার ল্যাপটপটা ইন্দ্রজিতের দিকে ঘুরিয়ে দিল। ইন্দ্রজিৎ দেখল একটা রিকভারি মেসেজ সেখানে লেখা আছে, আমি সব জানি, তুমি এই কাজ করাচ্ছ। আমি পুলিশকে সবটা জানিয়ে দেব। তোমরাই মিস্টার মিত্রকে খুন করিয়েছ, আর পান্নাটা তোমরাই সরিয়েছ। স্যার, মেসেজটা সকাল 7:30টার সময় পাঠানো হয়েছে এই নম্বরে, আর আগের রাতে এই নম্বরেই ফোন এসেছিল নয়না সেনের ফোনে। 35 সেকেন্ড কথা হয়েছিল, আর মেসেজ পাঠানোর পরেও ওই নম্বরে ফোন আসে প্রায় 3 মিনিট মতো কথা হয়েছে। এই নাম্বারটা কার সেটা দেখো। স্যার, সেটাও দেখা হয়ে গেছে।
নাম্বারটার লাস্ট লোকেশন অর্ণব মিত্রের বাড়ির আশেপাশে দেখাচ্ছে। ওদের কথার মাঝেই ইন্দ্রজিতের কেবিনের দরজায় টোকা পড়ল। এসো। দরজা খুলে ঢুকলো রুদ্র, হাতে দুটো ফাইল নিয়ে। স্যার, অর্ণব মিত্রের ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট আর নয়না সেনের পোস্টমর্টম রিপোর্ট আর ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট, এই যে। ইন্দ্রজিৎ ফাইলগুলো নিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। এখানেও সেডেটিভ? হ্যাঁ স্যার, নয়না সেনের ভিসেরা রিপোর্ট পরিষ্কার। পাকস্থলীতে একই ধরনের সিডেটিভ পাওয়া গেছে যেটা অর্ণব মিত্রের শরীরেও ছিল। কেমিক্যাল কম্পোজিশন ম্যাচ করেছে। মৃত্যুর সময়? সকাল 9টা থেকে 9:30-এর মধ্যে। আর নয়না সেনের মৃত্যু হয়েছে ওভারডোজ এবং শ্বাসরোধ দুটো সম্মিলিত প্রভাবে। গলায় আঙুলের চাপের দাগ আছে। ইন্দ্রজিৎ টেবিলে রাখা টেলিফোন তুলে ফোন করল। কিছু মিনিটের মধ্যেই দরজায় টোকা পড়ল। কামেন। দরজা খুলে ভেতরে ঢুকলো সৌমেন। ডেকেছেন স্যার? হ্যাঁ, তুমি নয়না সেনকে কটার সময় ফোন করেছিলে? ওই তো স্যার, ওই 8:30টার সময়। অর্ণববাবুর বাড়ি থেকে বেরিয়েই ফোনটা করেছি আমি। আর নয়নার বাড়িতে কখন গেছিলে তোমরা? ও 10:30 নাগাদ। ইন্দ্রজিৎ কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তার চোখ স্থির হয়ে গেল সৌমেনের মুখে। ইন্দ্রজিৎ ধীরে বললেন, তুমি 8:30টায় ফোন করেছো, তারপর 10:30টায় আমরা নয়নার বাড়ি গেছি। তিনি টেবিলের ওপর আঙুল ঠুকতে লাগলেন, যেন সময়গুলো মাথার মধ্যে সাজাচ্ছেন। সকাল 9টা থেকে 9:30টার মধ্যে নয়নার মৃত্যু। 9টা থেকে 9:30, ওই সময় রাহুল ওখানে ছিল, আর তোমরা পৌঁছেছো 10:30টায়। আচ্ছা সৌমেন, তুমি যখন নয়না সেনকে ফোন করেছিলে তখন ওনার কথা শুনে কি কিছু মনে হয়েছিল? স্যার, আমি ফোন করাই উনি সঙ্গে সঙ্গে রিসিভ করেন। আমি বললাম আপনাকে থানায় আসতে হবে, তো উনি বলল নাকি আমাদের সাথে অনেক কথা আছে, উনি নাকি সব জানেন, উনি সবটা আমাদেরকে বলতে চান। উনি নাকি 1 ঘন্টার মধ্যেই থানায় আসছে। তার মানে নয়না সেন ব্ল্যাকমেল করছিল, তাই তাকেও সরিয়ে দেওয়া হলো। রুদ্র, ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট দাও দেখি। আমার সন্দেহ ভুল না হলে আমরা কেসের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি। রুদ্র ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট এগিয়ে দিল। ইন্দ্রজিৎ ভালো করে সেটি পড়ে নিয়ে বলল, রাইট, আমি যা ভেবেছিলাম ঠিক তাই। ঘুঘু তুমি বারে বারে খেয়ে যাও ধান, একদিন ঘুঘু তৈরি হবে অবসান। রাহুল দত্ত, তোমার খেলা শেষ। ইন্দিরা, একটা কাজ করো, ভিক্টর সিলভার ফোনের কল ডিটেলস আর আইপি অ্যাড্রেস ট্র্যাক করো। কার সাথে কথা হচ্ছে, কি নিয়ে কথা হচ্ছে, সমস্ত ডিটেলস আমার চাই। ওকে স্যার। সবাই বেরিয়ে যেতেই ইন্দ্রজিৎ শ্যামকে ফোন করল। বলুন স্যার। খবর কেউ দেখে? আর কোনো আপডেট? স্যার, মেন লোক আসেনি, তার লোক এসছে। খবর আছে মালটা হ্যান্ড ওভার হলেই ওরা ওখান থেকে সোজা জলপথে বেরিয়ে যাবে। ঠিক আছে, তুমি নজর রাখো, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। ইন্দ্রজিৎ ফোন রেখে সাইবার সেলের দিকে হাঁটা লাগালো। সাইবার সেলে ঢুকতেই ইন্দিরা বলল, স্যার, ভিক্টর সিলভা কল ডিটেলস। ইন্দ্রজিৎ কাগজটি নিয়ে ভালো করে দেখল। দুটো নাম্বার থেকে বহুবার কল এসেছে। ইন্দ্রজিৎ ইন্দিরার দিকে তাকাতেই সে বলল, এই দুটোই ইন্টারন্যাশনাল নাম্বার স্যার। একটা বিক্রম সিঙ্গানিয়া আর একটা কল্লু নামের কোনো একজনের নাম্বার। আমরা ভিক্টর সিলভা লাস্ট লোকেশনও চেক করলাম, নাম্বারটা যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে দেখাচ্ছে। ইন্দ্রজিতের চোখে একটা তীক্ষ্ণ ঝিলিক খেলে গেল। এই লাইভ ট্র্যাকিং অন আছে? হ্যাঁ স্যার, আমরা প্যাসিভ ট্যাপিংও সেট করেছি। ঠিক তখনই স্ক্রিনে নতুন কল ফ্ল্যাশ করল। আউটগোয়িং কল, বিক্রম সিঙ্গানিয়া। ইন্দ্রজিৎ দ্রুত হেডফোনটা কানে পরে নিল। স্যার, মাল আমি হাতে পেয়ে গেছি। ঘন্টা দেড়েকের মধ্যে আমরা ডকে পৌঁছে যাব। আপনার লোকেরা ওখানে আছে তো? পেয়ে যাবেন বস। ফোনটা হঠাৎ করে কেটে গেল। ইন্দ্রজিৎ কান থেকে হেডফোনটা খুলে রেখে বলল, আমার সন্দেহটাই ঠিক, এই ভিক্টর সিলভা চোরা কারবারিদের সঙ্গে যুক্ত আছে। সৌমেন, গাড়ি বার করো, আমি অমিতাভ স্যারের ঘর থেকে আসছি। আর ইন্দিরা, তুমি মিস্টার মিত্রের বাড়ি যাও। আর বাকিটা নিশ্চয়ই বলতে হবে না। আর হ্যাঁ, অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়েছেও। এমনি বললে উনি হয়তো নাও আসতে পারেন। না স্যার, আর বলতে হবে না, এই দিকটা আমি দেখে নিচ্ছি। ইন্দ্রজিৎ ঘর থেকে বেরিয়ে গেল।
ও দ্রুত পায়ে অমিতাভ সান্যালের কেবিনের দিকে ছুটল। তার মানে তুমি বলছো এটা স্রেফ একটা চুরি আর খুনের কেস নয়, পুরো ব্যাপারটা একটা ফ্যামিলির ইভেন্ট আর ইন্টারন্যাশনাল স্মাগলিংও রয়েছে, তাই তো? ঠিক তাই স্যার। রাহুল দত্ত আর মীরা মিত্র, অর্ণব মিত্রের স্ত্রী আর তার বিশ্বস্ত জেম এক্সপার্ট, এরা দুজনেই হচ্ছে মূল চক্রী, আর তাদের সাহায্য করেছে ভিক্টর সিলভা। আমার মনে হচ্ছে এই ভিক্টর সিলভা লোকটি এই পাচারকারীদের লোক। স্যাম খবর দিয়েছে আজ রাত 11টায় খিদিরপুর ডকে সিংহানিয়া লোকেদের মালটা হ্যান্ডওভার করা হবে। সিংহানিয়া? তুমি কি নিশ্চিত যে পান্নাটা ওখানেই আসছে? 100% স্যার। ওরা পান্নাটা যত দ্রুত সম্ভব পাচার করার চেষ্টা করছে, কিন্তু ওরা জানে না যে আমরা এই পাচারকারীদের খবর পেয়ে গেছি। তাহলে এরপর তুমি ঠিক কি করতে চাইছো? আমার ফোর্স লাগবে স্যার। আমরা পুরো খিদিরপুর ডকটাকে ঘিরে ফেলতে চাই। অমিতাভ সান্যাল গম্ভীর মুখে ইন্দ্রজিতের দিকে তাকালেন। টেবিলের ওপর খিদিরপুর ডকের একটা ম্যাপ ছড়ানো, বাইরে ভোরের আলো ফোটার আগের সেই কালছে অন্ধকার। অমিতাভ সান্যাল ম্যাপের ওপর রাখা পেন্সিলটা দিয়ে 4 নম্বর জেটিটা বৃত্তাকারে চিহ্নিত করলেন। তাঁর অভিজ্ঞ চোখ বুঝতে পারছে ইন্দ্রজিতের এই পরিকল্পনা কতটা ঝুঁকিপূর্ণ, কিন্তু এর চেয়ে ভালো উপায়ও আর নেই। পুরো ডক এরিয়াটাকে ঘিরে ফেলা সহজ কথা নয় ইন্দ্রজিৎ। ওখানে অনেকগুলো ছোট বড় গুদামও রয়েছে, গোলক ধাঁধার মতো গলি, তার উপর বৃষ্টির রাতে ভিজিবিলিটিও খুব কম। আমি জানি স্যার, আর সেই কারণেই আমি শুধু সিভিল ড্রেসে টিমটা পাঠাচ্ছি না। আমার SOS স্পেশাল অপারেশন ফোর্স লাগবে। আমরা জলপথে 2টো স্পিড বোট নামাবো, যাতে ওরা গঙ্গা দিয়ে পালাবার কোনো সুযোগ না পায়। আর স্থলপথে 4 নম্বর জেটির সবকটা এক্সিট পয়েন্ট আমি সিজ করে রাখতে চাই। ইন্দ্রজিতের শেষ কথাটি শোনার পর অমিতাভ সান্যালের হাতের পেন্সিলটা থমকে গেল। তিনি চশমার ওপর দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ইন্দ্রজিতের দিকে তাকালেন। ঘরের নিস্তব্ধতা যেন কয়েক গুণ বেড়ে গেল। আমি জানি স্যার। আর একটা কথা স্যার, আমরা যে পান্নাটার জন্য এই র্যাকেটটাকে ধরার চেষ্টা করছি, সেই পান্নাটা কিন্তু নকল। নকল? হোয়াট ডু ইউ মিন ইন্দ্রজিৎ? ব্রাজিলিয়ান পান্নাটা নকল মানে? স্যার, আমার উপর ভরসা রাখুন। দেশের জিনিস দেশেই থাকবে, বাইরে পাচার হবে না। আগে এই র্যাকেটটাকে ধরি, তারপর আসল পান্নাটা খুঁজে বার করব। এখন আসি স্যার। জয় হিন্দ। রাত তখন 10:30। খিদিরপুর ডকের 1 কিলোমিটার দূরে একটা নির্জন গলিতে ইন্দ্রজিতের কনভয় এসে থামল। কোনো সাইরেন নেই, কোনো নীল আলো নেই। বৃষ্টির ঝাপটায় চারপাশটা ঝাপসা। ইন্দ্রজিৎ গাড়ি থেকে নামলেন। পরনে কালো ট্যাকটিক্যাল গিয়ার, হাতে MP5 সাবমেশিন গান। অল ইউনিটস পজিশন। আমরা এখান থেকে পায়ে হেঁটে এগোবো। 1 নম্বর টিম গুদামের উত্তর দিক দিয়ে ঘেরাও করবে। 2 নম্বর টিম জেটির পিলারের আড়াল থেকে জলপথ ব্লক করবে। SOF কমান্ডোরা আমার সঙ্গে মেন গেট দিয়ে ঢুকবে। ওকে? ইন্দ্রজিতের নির্দেশে 30 জন SOF কমান্ডো ছায়ার মতো অন্ধকারের সাথে মিশে গেল। তারা ডকটাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলল। বৃষ্টি কিছুটা ধরে এসেছে, কিন্তু ডক এলাকাটা কুয়াশা আর নোনা গন্ধে ভারী হয়ে আছে। চারিদিকে বিশাল বিশাল সব কন্টেনারের সারি, যেন এক একটা অন্ধকার পাহাড়। যেটির এক কোণে একটি ছোট মাছ ধরার ট্রলার নোঙর করা, যার ইঞ্জিন খুব নিচু স্বরে ধুকপুক করছে। ট্রলারের ডেকে দাঁড়িয়ে আছে সিঙ্গানিয়ার 3 বিশ্বস্ত লোক। তাদের নেতা কাল্লু, যার গলায় একটা চওড়া কাটা দাগ আর কোমরে গোজা 9mm পিস্তল। তার পাশে দাঁড়িয়ে আছে লম্বাটে চেহারার এক যুবক, নাম সানি। সে সারাক্ষণ আইপ্যাডে GPS চেক করছে। খরিদা করা বাদল রে সানি। সিলভা সাহেব কি আজও লতি লতি আসবে নাকি? সিঙ্গানিয়া ভাই জানলে কিন্তু ও ছাল ছাড়িয়ে নেবে। হ্যাঁ, সানি আইপ্যাড থেকে মুখ তুলে একবার অন্ধকার গুদামটার দিকে তাকালো। বৃষ্টির পর কুয়াশা যেন আরো ঘন হয়ে জমছে। কন্টেনারগুলোর ফাঁক দিয়ে কিছুই স্পষ্ট করে দেখা যাচ্ছে না। আর মাত্র 5 মিনিট বাকি। যদি সিলভা আর ওই চশমা পরা জিম এক্সপার্ট পাল্টি মারে, তবে কিন্তু আমরা বেঁচে যাব। সিংহানিয়া ভাই স্পষ্ট বলে দিয়েছেন, মাল না নিয়ে ফিরলে আমাদের কবর ওখানেই হবে।
সিলভা অত বড় কাঁচা খেলোয়াড় নয়, ঠিক আছে? ও জানে এই পান্নাটা একবার দুবাই পৌঁছতে পারলে ওর ভাগ কত। তবে আমার ভয়টা অন্য জায়গায়, জানিস তো? কিসের ভয়? এই ডকের নিস্তব্ধতা। খিদিরপুর ডক এতটা চুপচাপ কিন্তু কখনো থাকে না। আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। বিকাশ, ট্রলারের পেছন দিকটা আবার চক্কর দেওয়া তো। কোনো বোর্ড বা পুলিশের টহল দেখতে পেলে আমাকে বলিস তো। বিকাশ অন্ধকারে প্রায় মিলিয়ে গেল। বিকাশ যখন টর্চ নিয়ে ট্রলারের পেছন দিকের অন্ধকার হাতড়াচ্ছে, তখন সে জানত না যে ঠিক তার 10 ফুট ওপরে একটা কন্টেনারের ছায়ায় এসওএফ কমান্ডোরা পজিশন নিয়ে নিয়েছে। বিকাশ ট্রলারের রেলিং ধরে ঝুঁকতেই একটা সাইলেন্সার লাগানো পিস্তলের মৃদু শব্দ হল। বিকাশ কোনো আওয়াজ করার আগেই গঙ্গার কালো জলে তলিয়ে গেল। ইন্দ্রজিৎ গুদামের ওপরের অন্ধকার ভেন্টিলেটর থেকে সবকিছুই নজরে রাখছিলেন। কালো এসইউভিটা যেটির একদম কাছে এসে ব্রেক কষতেই চারপাশের নিস্তব্ধতা যেন আরও ঘনীভূত হল। ইন্দ্রজিতের ইশারা পাওয়া মাত্রই এসওএফ কমান্ডোরা নিঃশব্দে তাদের পজিশন আরও টাইট করে নিল। কালো এসইউভি থেকে নেমে এলো রাহুল আর ভিক্টর সিলভা। রাহুলের হাতে একটা ছোট মেটাল কেস। সে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। ওর সারা শরীর ঘামে ভিজে গেছে। ভিক্টর সিলভা বেশ সাবলীল। তার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি। ওদের আসতে দেখে কাল্লু ট্রলারের ডেক থেকে নেমে এলো। তার সাথে সানি ও আরও 4 জন সশস্ত্র লোক। ওয়েলকাম মিস্টার সিলভা, ওয়েলকাম। লেট করার অভ্যেসটা আপনার গেল না? মালদা খান, সিংহানিয়া ভাইয়ের তরফ থেকে টাকা তৈরি আছে। ভিক্টর ব্রিফকেসটা রাহুলের হাত থেকে কেড়ে নিয়ে খুলতে যাবে, ঠিক সেই মুহূর্তেই ওপরের কোনো এক কন্টেনার থেকে একটা ধাতব শব্দ হলো। একটা সেফটি ক্যাচ খোলার শব্দ। কাল্লু কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই ডকের অন্ধকার চিরে 4টে দিক থেকে এসওএফ কমান্ডোরা ঝড়ের বেগে এগিয়ে এলো। সবাই হাত ওপরে তোলো। কাল্লু তার কোমরের পিস্তলে হাত ছোঁয়াতেই ওপরের কন্টেনার থেকে একটি নিখুঁত লক্ষ্যভেদী গুলি তার হাতের কবজি বিধিয়ে দিল। কাল্লুর আর্তনাদে পুরো ডক কেঁপে উঠল। সানি আর বাকি 4 জন সশস্ত্র লোক কিছু বুঝে ওঠার আগেই কমান্ডোরা তাদের মাটিতে আছড়ে ফেলে নিরস্ত্র করল। ভিক্টর সিলভা পালানোর চেষ্টা করতেই একজন কমান্ডার তার দিকে বন্দুক তাক করে। অন্যদিকে রাহুল ব্রিফকেসটা নিয়ে একটা লোহার মই বেয়ে বিশাল কন্টেনারের ছাদে উঠে পড়ল। ইন্দ্রজিৎ তার পিছু নিলেন। ওপরে ঝোড়ো হাওয়ায় দুজনের পক্ষেই ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ছে। রাহুল এক কন্টেনার থেকে অন্য কন্টেনারে লাফ দিচ্ছে, আর ইন্দ্রজিৎ চিতার মতো ক্ষিপ্রতায় তার দূরত্ব কমিয়ে আনছেন। হঠাৎই রাহুল হোঁচট খেয়ে পড়ে গেল। ইন্দ্রজিৎ যখন প্রায় তার নাগালে, রাহুল পকেট থেকে পিস্তল বের করে ইন্দ্রজিতের দিকে চালিয়ে দিল। ইন্দ্রজিৎ সরে গেলেন ঠিকই, কিন্তু গুলিটা তার বাঁ হাত ঘেঁষে বেরিয়ে গেল। বাহুতে একটা গভীর ক্ষত তৈরি হলো। রক্তে ভিজে উঠল তার নীল শার্ট। কিন্তু ইন্দ্রজিৎ থামলেন না। রাহুলের কবজি চেপে ধরে একটা মোক্ষম মোচড় দিলেন। রাহুলের হাত থেকে পিস্তলটা নিচে পড়ে গেল। কোনো কথা না বাড়িয়ে রাহুলের 2 হাত পিঠ মোড়া করে হাতকড়া পরালেন ইন্দ্রজিৎ সেন। পাশে পড়ে থাকা ছোট সুটকেসটা তুলে নিয়ে লক খুলতেই দেখা গেল তার ভেতরে একটা সবুজ রত্ন রাখা রয়েছে। ততক্ষণে কমান্ডোরা ভিক্টর সিলভা, কাল্লু আর বাকিদের টেনে নিয়ে গিয়ে জিপে তুলছে। অন্যদিকে ইন্দিরা আর কয়েকজন মহিলা পুলিশ এসে হাজির হয়েছে বালিগঞ্জ সার্কুলার রোডে অর্ণব মিত্রের বাড়িতে। ইন্দিরা কলিং বেল বাজাতেই দরজা খুলল মীরা মিত্র। কি ব্যাপার, এত রাতে আপনারা এখানে? আপনাকে আমাদের সাথে যেতে হবে মিসেস মিত্র। কেন? আমি কি করেছি যাতে আপনারা আমাকে নিয়ে যাচ্ছেন? নাইনা সেনের মানসিক টর্চার ও খুন করার অপরাধে আপনাকে আমরা অ্যারেস্ট করছি। মানে আমি আমি কাউকে খুন করিনি। কি বলছেন আপনারা? ইন্দিরা একজন মহিলা কনস্টেবলকে ইশারা করতে সে এগিয়ে গিয়ে মীরাকে টেনে বাড়ি থেকে বের করে গাড়িতে তুলল। ভোর 5টা। কমিশনারের অফিসের জানলা দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আবছা অবয়ব দেখা যাচ্ছে। টেবিলে রাখা ধোঁয়া ওঠা ব্ল্যাক কফি আর সামনে রাখা একটা এভিডেন্স ব্যাগ, যার ভেতরে সেই সবুজ পান্নাটা।
ভোরের আলোয় আরো রহস্যময় দেখাচ্ছে। ইন্দ্রজিৎ এবং ইন্দিরা দুজনেই কমিশনারের সামনে দাঁড়িয়ে। স্যার, প্রথম পান্না চুরি হওয়ার ঘটনার আগের রাতে চুরি করে মীরা মিত্র। গ্যালারির সিসিটিভি ফুটেজ রিকভারি করে সেটা দেখা গেছে। আর আমরা যে পান্না চুরি তদন্ত করছিলাম সেটা নকল। অর্ণব মিত্র খুন হয়েছেন রাহুল দত্তের হাতে, কারণ যতটা সম্ভব উনি হয়তো সেটা জেনে গিয়েছিলেন, তার জন্যই। তার প্রমাণ ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট। আর রাহুল দত্তের বাড়ি সার্চ করে পাওয়া সেডেটিভ, যা অর্ণব দত্তকে ড্রিঙ্কের সাথে খাওয়ানো হয়েছিল। দ্বিতীয় খুন নয়না মিত্র, তাকে খুন করেছিল রাহুল মিত্র আর মীরা দুজনে মিলে। তার প্রমাণ নয়না সেন নিজেই দিয়ে গেছেন। স্যার, মীরা মিত্র ভেবেছিলেন তিনি খুব নিখুঁত পরিকল্পনা করে নেমেছেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, নয়না সেনের উপস্থিত বুদ্ধি। নয়না আগে থেকেই বুঝতে পেরেছিলেন তার বিপদ আসন্ন, তাই মীরা মিত্র যখন ওর ফ্ল্যাটে ঢোকেন, নয়না অত্যন্ত গোপনে নিজের ফোনের ক্যামেরা অন করে বুকশেলফের আড়ালে রেখে দিয়েছিলেন। আগের দিন রাতে নয়না সেনকে ফোন করে 35 সেকেন্ড কথা বলে মীরা মিত্র, আর পরের দিন নয়না সেনের মৃত্যুর কয়েক ঘন্টা আগেও তার সাথে ফোনে কথা হয়। নয়না সেনও বুঝতে পেরে গিয়েছিলেন, তাই উনি সেটা নিয়ে মীরা মিত্রকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন, আর তারপরেই খুন। কমিশনার ভুরু কুঁচকে তাকালেন। ইন্দ্রজিৎ ল্যাপটপটা ওনার দিকে ঘুরিয়ে ভিডিওটা প্লে করলেন। ভিডিওতে দেখা যাচ্ছে মীরা মিত্র নয়নার ঘরে পায়চারি করছেন এবং অত্যন্ত শীতল গলায় তাকে হুমকি দিচ্ছেন। তারপর এক ফাঁকে নয়নার কফির কাপে একটা ছোট শিশি থেকে তরল মিশিয়ে দিচ্ছেন। পুরো দৃশ্যটি এতটাই স্পষ্ট যে মীরার মুখ চিনতে কারোর অসুবিধা হওয়ার কথা নয়। কমিশনার ভিডিওটা দেখে একটা তৃপ্তির হাসি হাসলেন। ব্রিলিয়ান্ট! এই ভিডিও ফুটেজ থাকলে আদালতে আমাদের আর কোনো মৌখিক সাক্ষীর ওপর নির্ভর করতে হবে না। দিস ইজ ডাইরেক্ট এভিডেন্স। ঠিক তাই স্যার। ইন্দিরা যখন বালিগঞ্জের বাড়িতে মীরাকে অ্যারেস্ট করতে যায়, মীরা প্রথমে অস্বীকার করেছিলেন, কিন্তু যখনই এই ভিডিওর কথা তোলা হলো, ওনার মুখের রং পাল্টে যায়। রাহুল আর ভিক্টরকে ডকইয়ার্ডে পান্না সমেত ধরা হয়, আর এই ভিডিও সব মিলিয়ে কেস এখন ওয়াটার টাইট। গুড জব ইন্দ্রজিৎ। প্রমাণের জোরেই অপরাধীকে কোণঠাসা করা গেছে। আর একটা প্রেস কনফারেন্স করতে হবে তো, সেখানে তুমি এবং তোমার পুরো টিম থাকবে। মিডিয়া যে এতদিন আমাদের এত কিছু বলছিল, তার তো একটা উত্তর দিতে হবে, তাই না? ইয়েস স্যার। ইন্দ্রজিৎ, সব তো বুঝলাম, কিন্তু আসল পান্নাটা কোথায়? তার তো কোনো হদিশ পাওয়া গেল না। অর্ণববাবু খুব একটা সাধারণ মানুষ ছিলেন না। তিনি রাহুল আর মীরার সম্পর্কের কথা জানতেন, আর ভিক্টর সিলভার ওপর তার আগে থেকেই সন্দেহ ছিল। মানে অর্ণববাবু আগে থেকেই জানতেন? ইয়েস স্যার। অর্ণববাবু বুঝে গিয়েছিলেন যে ভিক্টর সিলভা কোনো বিদেশি ক্রেতা নন, বরং একজন পেশাদার স্মাগলার। আর তিনি এটাও বুঝতে পেরেছিলেন যে তার নিজের স্ত্রী আর বিশ্বস্ত জেম এক্সপার্ট মিলে তাকে সরিয়ে দিয়ে পান্নাটা হাতিয়ে নিতে চায়। তাহলে তিনি কি করেছিলেন? খুনের ঠিক 2 দিন আগে অর্ণববাবু আসল ব্রাজিলিয়ান পান্নাটা গ্যালারি থেকে সরিয়ে ফেলেছিলেন। রাহুল যেটা সরিয়ে নকলটা রেখেছিল, সেটাও ছিল একটা সেকেন্ড গ্রেড পাথর। সব বুঝলাম, কিন্তু পান্নাটা গেল কোথায়? অর্ণববাবু পান্নাটাকে কোথায় রেখেছেন? আমাকে কিছুটা সময় দিন স্যার, আমি অর্ণববাবুর বাড়িটা সার্চ করতে চাই। ওকে, টেক ইউর টাইম। ইন্দ্রজিৎ আর ইন্দিরা কেবিন থেকে বেরিয়ে গেল। ইন্দ্রজিৎ আর সৌমেন ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে। ঘরটা থমথমে। পুলিশ আগে 2 বার তল্লাশি চালিয়েছে, কিন্তু ইন্দ্রজিতের মন বলছে কিছু একটা বড়সড় ফাঁকি রয়ে গেছে। তিনি ধীর পায়ে ঘরের চারপাশটা পর্যবেক্ষণ করতে শুরু করলেন। স্যার, আমরা তো মেটাল ডিটেক্টর দিয়েও চেক করেছি। দেওয়াল, আলমারি, কার্পেটের তলা কিছুই তো বাকি নেই। অর্ণববাবু কি অন্য কোথাও? না সৌমেন, অর্ণববাবুর মতো মানুষ পান্নাটা হাতের নাগালেই রাখবেন। সৌমেন, এই বাড়ির স্টাডি রুমটা কি চেক করা হয়েছে? না স্যার, ওটা তো করা হয়নি। ওখানে বইপত্র ছাড়া আর কি থাকবে? না সৌমেন, আমরা যা ভাবি তাও কিন্তু নাও হতে পারে। অর্ণববাবু অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিলেন। হয়তো পান্নাটা আমাদের চোখের সামনে রাখা আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। চলো স্টাডি রুমটা দেখা যাক। ইন্দ্রজিৎ আর সৌমেন সিঁড়ি দিয়ে ওপরে উঠে অর্ণব মিত্রের স্টাডি রুমের সামনে গিয়ে দাঁড়ালেন। ভারী সেগুন কাঠের দরজাটা ঠেলতেই ভেতরে এক রাশ পুরনো বইয়ের হালকা গন্ধ নাকে এলো। স্যার, এখানে তো শুধু দেওয়াল জোড়া বুক শেলফ।
কয়েক হাজার বই আছে এখানে। এর মধ্যে পান্না খোঁজা তো স্যার খড়ের গাদায় সোঁচ খোঁজার মতো। তাও আমাদের খুঁজে দেখতে হবে সৌমেন। ইন্দ্রজিৎ জানলাটা খুলে দিতেই এক ঝলক ঠান্ডা বাতাস আর ভোরের কাঁচা রোদ স্টাডি রুমে আছড়ে পড়ল। গত 2 ঘন্টা ধরে সৌমেন আর বাকি টিম দেওয়াল ঠুকেছে, কার্পেট তুলেছে, এমনকি বইয়ের আলমারিগুলো পর্যন্ত সরিয়ে দেখেছে, কিন্তু কিচ্ছু মেলেনি। অর্ণব মিত্রের এই ঘরটা যেন এক অভেদ্য দুর্গ। ইন্দ্রজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলে আধপোড়া সিগারেটটা জানলা দিয়ে বাইরে ছুড়ে দিলেন। হতাশা যখন গ্রাস করছে ঠিক তখনই তিনি ঘুরে দাঁড়ালেন ঘরের ভেতর আসার জন্য। আর ঠিক সেই মুহূর্তেই ঘটনাটা ঘটল। টেবিলের ওপর রাখা একটা ভারী ব্রোঞ্চের সিংহের মূর্তির ডান দিকের চোখে সূর্যের একটা তির্যক রশ্মি এসে পড়ল। মুহূর্তের মধ্যে পুরো ঘরটা একটা তীব্র গাঢ় সবুজ আভায় ভরে গেল। সেই আলো এতটাই প্রখর যে ইন্দ্রজিৎকে একবার চোখ পিটপিট করতে হলো। দেওয়ালের গায়ে সেই সবুজ প্রতিফলন যেন একটা জ্যান্ত আগ্নেয়গিরির শিখার মতো কাঁপছে। এক সেকেন্ড সৌমেন, লাইটগুলো সব বন্ধ করে দাও তো। সৌমেন অবাক হলেও নির্দেশ পালন করল। ঘরটা অন্ধকারে ডুবে যেতেই দেখা গেল সেই জাদুকরী দৃশ্য। সিংহের ডান চোখ থেকে একটা লেজারের মতন সবুজ রশ্মি বেরিয়ে সরাসরি গিয়ে পড়ছে উল্টো দিকের দেওয়ালের একটা পুরনো তৈলচিত্রের ওপর। স্যার, ওটা কি? সিংহের চোখ ওভাবে জ্বলছে কেন? ইন্দ্রজিৎ ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে গেলেন। সিংহের মূর্তিটা ব্রোঞ্জের হলেও তার চোখ দুটো সাধারণ পাথরের নয়। বাঁদিকের চোখটা অনুজ্জ্বল, কিন্তু ডান দিকের চোখটা সূর্যের আলোয় যেন প্রাণ পেয়েছে। ইন্দ্রজিৎ তাঁর রুমাল দিয়ে সিংহের ডান চোখটা স্পর্শ করতেই বুঝলেন ওটা মূর্তির সাথে সেঁটে নেই, ওটা আলগা। ইন্দ্রজিৎ পকেট নাইফের সাহায্যে হালকা চাপ দিতেই সেটা মূর্তি থেকে খসে পড়ল। ইন্দ্রজিতের চোখে মুখে যুদ্ধ জয়ের মতো হাসি ফুটে উঠল। সৌমেন, অর্ণববাবু জিনিয়াস ছিলেন। এইভাবে চোখের সামনে এত অমূল্য একটা রত্ন রেখে দিয়েছিলেন, সেটা কারো চোখেই পড়েনি। হয়তো আমাদেরও পড়তো না যদি না সূর্যের আলোটা ঠিক এইভাবে মূর্তির উপর পড়তো। লালবাজারের প্রেস হল সাংবাদিকদের কোলাহলে গমগম করছে। ক্যামেরার ফ্ল্যাশ, মাইক্রোফোনের চ্যানেলের লোগো, লাইভ সম্প্রচারের প্রস্তুতি সব মিলিয়ে এক তীব্র উত্তেজনা। মঞ্চের ওপর টেবিল, মাঝখানে পুলিশ কমিশনার অমিতাভ সান্যাল, এক পাশে ইন্দ্রজিৎ, অন্য পাশে ইন্দিরা। সামনে রাখা সিল করা এভিডেন্স বক্স, ভেতরে সেই উদ্ধার হওয়া পান্না। কমিশনার মাইক অন করলেন। গুড ইভিনিং। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ কেসের সমাপ্তির সম্পর্কে জানাতে এসেছি। গ্যালারি থেকে পান্না চুরি এবং 2 খুন। প্রথমে আলাদা ঘটনা মনে হলেও তদন্তে প্রমাণিত হয়েছে এগুলো একই ষড়যন্ত্রের অংশ। ফ্ল্যাশ ঝলসে উঠল। তিনি ইন্দ্রজিতের দিকে তাকালেন। ডিটেলস অফিসার ইন্দ্রজিৎই দেবেন। ইন্দ্রজিৎ মাইকের সামনে ঝুঁকলেন, কণ্ঠ শান্ত ও স্থির। আপনারা জানেন, গত কয়েকদিন ধরে শহরে ঘটে যাওয়া 2টি রহস্যময় মৃত্যু এবং একটি বিরল রত্ন চুরির ঘটনায় আমরা তদন্ত করছিলাম। আপনাদের সকলের মধ্যে নানান রকম প্রশ্ন দানা বাঁধছে। আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমরা এই কনফারেন্সের আয়োজন করেছি। আপনাদের কি কি জানার আছে বলুন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। স্যার, আপনারা কিভাবে এই আন্তর্জাতিক পাচারকারীদের ব্যাপারে জানতে পারলেন? প্রথমত, পান্নাটি অত্যন্ত বিরল। এই ধরনের রত্ন স্থানীয় বাজারে বিক্রি করা প্রায় অসম্ভব। দেশে এত বড় লেনদেন নজর এড়িয়ে যায় না, তাই আমরা ধরে নিতেই পারি এটা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা। দ্বিতীয়ত, ভিক্টর সিলভা আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। তার কল ডিটেলস থেকে 2টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নম্বর পাই। একজন বিক্রম সিংহানিয়া, যিনি বিদেশে বসে এই চক্রকে অর্থ যোগান দিচ্ছিলেন। অন্যজন কল্লু, বন্দরের স্থানীয় লিঙ্কম্যান। আমাদের কাছে খবর ছিল গত রাতে খিদিরপুর ডকে একটা রত্ন পাচারের পরিকল্পনা হয়েছে, আর এতগুলো পয়েন্ট আমরা একসঙ্গে পাওয়ার পর 2-2 4 করি। আমাদের টিম আগে থেকেই পজিশন নেয়। মাল হ্যান্ডওভারের ঠিক মুহূর্তেই আমরা রাহুল দত্ত, ভিক্টর সিলভা এবং তাদের সহযোগীদের গ্রেপ্তার করি। স্যার, রাহুল দত্ত কি সরাসরি হত্যাকাণ্ডে জড়িত? হ্যাঁ,
ফরেন্সিক রিপোর্ট এবং ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে দুটি ঘটনাস্থলেই রাহুল উপস্থিত ছিল। প্রথমে সে সিসিটিভি ফুটেজ ট্যাম্পার করার চেষ্টা করে, কিন্তু ডিজিটাল রিকভারি টিম মুছে ফেলা অংশটা উদ্ধার করে। ইন্দ্রজিতের এতগুলো কথার পর পুরো হলঘর জুড়ে একটা চাপা গুঞ্জন শুরু হলো। সবার মাঝ থেকে একজন মহিলা সাংবাদিক বলল, স্যার, যে পান্নাটা পাচার করা হচ্ছিল ওটা তো নকল ছিল, তাহলে আসল পান্নাটা কোথায় ছিল আর আপনারা সেটা উদ্ধার করলেন কিভাবে? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডকে যে পান্নাটা আমরা প্রথমে জব্দ করি সেটি আসলে অত্যন্ত দক্ষভাবে তৈরি একটি নকল। সাধারণ চোখে পার্থক্য ধরা প্রায় অসম্ভব। রাহুল দত্ত হয়তো পান্নাটা দ্বিতীয়বার পরীক্ষা করেননি, তাহলে হয়তো উনি বুঝে যেতেন যে পান্নাটা নকল। আর আসল পান্নাটি মিস্টার অর্ণব মিত্র নিজেই গ্যালারি থেকে সরিয়ে নিয়েছিলেন। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে ভিক্টর সিলভা কোনো বিদেশি ক্রেতা নন, তাই উনি বুদ্ধি করে পান্নাটা সরিয়ে নিজের বাড়ির স্টাডি রুমে রেখে দিয়েছিলেন। আর এমন জায়গায় রেখেছিলেন যে সাধারণ কারোর চোখে পড়বে না। তিনি একটি ব্রোঞ্জের সিংহমূর্তির চোখ হিসাবে পান্নাটিকে ব্যবহার করেন। আমরা প্রথমে পান্নাটির হদিশ পাইনি, তারপর স্টাডি রুমের জানলা দিয়ে আসা রোদে এই সিংহের মূর্তির উপর আসতেই তাতে এই বিরল ব্রাজিলিয়ান পান্না নিজের অপূর্ব রূপ ধারণ করে। আর তাতেই আমরা বুঝে যাই যে এটা কোনো সাধারণ কাচের চোখ নয়। ইন্দ্রজিৎ একবার সবার দিকে তাকিয়ে নিয়ে আবার বলতে শুরু করলেন, মিস্টার অর্ণব মিত্র জিনিয়াস। এইরকম চোখের সামনে এমন একটা জিনিস রেখেছিলেন যা সাধারণ কারোর চোখেই পড়বে না। স্যার, এই পান্নার বাজার মূল্য কত? এর মূল্য কোটি টাকায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, সবচেয়ে দামি জিনিস কিন্তু পান্না নয়, মানুষের জীবন। দুটি প্রাণ গেছে এই লোভের কারণে। আমরা শুধু একটি রত্ন উদ্ধার করি, একটা আন্তর্জাতিক পাচার চক্র ভেঙে দিয়েছি। বিক্রম সিংহানিয়ার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে আমি আমার টিমকে ধন্যবাদ জানাতে চাই। ইন্দিরা, যার সাইবার অ্যানালিসিস ছাড়া এই চক্রের আন্তর্জাতিক লিঙ্ক আমরা ধরতেই পারতাম না। আর রয়েছে সাব ইন্সপেক্টর সৌমেন, যার মাঠ পর্যায়ের অপারেশন নিখুঁত ছিল। আর এই ফরেন্সিক অফিসার রুদ্র, যার ফরেন্সিক টিম না থাকলে আমরা এই কেসের সত্যি মিথ্যা কিছুই ধরতে পারতাম না। ইন্দ্রজিতের কথায় পুরো হলঘর করতালিতে ফেটে পড়ল। কথা শেষ করার পর পুলিশ কমিশনার অমিতাভ সান্যাল বললেন, আজকের এই অভিযানে আমরা শুধু একটি মূল্যবান রত্ন উদ্ধার করিনি, আমরা প্রমাণ করেছি আইনের হাত অনেক লম্বা। অপরাধ যত বড়ই হোক, তার ছায়া একদিন না একদিন ধরা পড়বেই। আমি বিশেষভাবে অভিনন্দন জানাতে চাই ইন্সপেক্টর ইন্দ্রজিৎ এবং তার পুরো টিমকে। সাইবার সেল, ফিল্ড ইউনিট, ফরেন্সিক সবাই অসাধারণ সমন্বয় করেছে। আন্তর্জাতিক স্তরে সমন্বয় করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা সংশ্লিষ্ট বিদেশি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। এই কেস আমাদের মনে করিয়ে দেয়, লোভ মানুষের বিবেক কেড়ে নিতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা এবং দেশের সম্পদ রক্ষা করা। এই কনফারেন্স এখানেই শেষ করছি।